আচ্ছা, বা এক মিনিট। ওকে, আচ্ছা, তোমাদের if you have any query you can ask me now regarding the first assignment. Regarding the other two assignment I will tell you also, and your deadline has been extended. I will tell you this thing also later. কোনো কিছু query, anything regarding experiment 1 যেটা যদি থাকে আমাকে স্যার বলো। তার হ্যাঁ বলো, কি স্বর্ণদীপ স্যার বল? হ্যাঁ স্যার হ্যাঁ বলো। হ্যাঁ স্যার মানে অ্যাসাইনমেন্টে যে মানে অ্যানসার 1 বা অ্যানসার 2 করে মানে লিখবো ফরম্যাটটা দেওয়া আছে, মানে কিন্তু স্যার কোশ্চেন তো ওভাবে দেওয়া নেই, ওখানে রান 1 না রান না, 2 দেওয়া আছে, কি করে কোশ্চেন লিখবো? ওভাবে দেওয়া নেই বলেই আমি তোমাদের ওরকম আরেকটা ফাইল দিয়েছি। কোশ্চেন আরেকভাবে দেওয়া হতেই পারতো, সেটা কোনো ব্যাপার না আর কি, সাজালি, কিন্তু আমি আর ওটা দেইনি তোমাদের আর কি। সেটা কোনো ইম্পর্টেন্ট নয়, আমি সেকেন্ড ফাইলটা ওই জন্যই দিয়েছি। কোশ্চেন সাধারণত কি হয়, এই এখানে যে এক্সট্রা ইনস্ট্রাকশন শিটটা দেওয়া আছে সেটাকে কি করে সলভ করতে হবে, যখন প্র্যাকটিক্যালি আমরা ক্লাসে এটা করি তখন ক্লাসে মুখোমুখি সেটা আমরা বলে দিই আর কি, যে এইভাবে করো, এই বোর্ডে দেখিয়ে দিই অমুক তমুক। হ্যাঁ, কিন্তু এখন তো সেগুলো করার সুযোগ নেই, ফলে ওই অরিজিনাল প্রবলেম স্টেটমেন্টের ফরম্যাটটা একই আছে, কিন্তু তোমাদেরকে সামনাসামনি বোঝাতে পারছি না বলেই সেই বোঝানোর জন্য আরেকটা সেকেন্ড ফাইল তৈরি করে তোমাদেরকে মানে দিয়েছি, স্যার যেটা হিন্ট শিট ওটা তো? যেটা হিন্ট বলে আর কি। ইয়েস, আচ্ছা, যেটা তার নেম, ইট ইজ, ইউ তার ক্যান মানে সে দ্যাট ইট ইজ সামথিং লাইক আ সাবস্টিটিউট অফ আওয়ার illustration in the class or board work, something like that one. So you have to follow this particular format given in your hint file actually. বোঝা গেছে? এটা মানে হচ্ছে স্যার মূল। হ্যাঁ হ্যাঁ মানে স্যার ওই যে রিপোর্টে যে কোশ্চেন গুলো আছে সেটা পর পর লিখে মানে সেগুলোরই তো অ্যান্সার লিখবো, মানে ওই যেটা মেইন ফাইলটায় ওই রিপোর্ট বলে যে কোশ্চেন গুলো আছে। হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার করছি, আমি তোমাদেরকে দেখিয়ে হ্যাঁ দিচ্ছি, স্যার। একটু দেখো। আমি জাস্ট বার করছি ওটা আর কি, এক্সপেরিমেন্ট টুটা বার করি, তারপর তোমরা দেখতে পাবে। ধরো দিস ইজ দ্য প্রবলেম স্টেটমেন্ট, হাউ ইউ হ্যাভ টু ডু দ্যাট থিং। লেটস সি দিস থিং, যে তোমাদের, সরি নট দিস ওয়ান, সে এক্সপেরিমেন্ট 1, সো দিস ওয়ান, যে তোমরা যদি ওই সার্কিটটাকে অ্যানালাইজ করো তাহলে তার একটা ট্রান্সফার ফাংশন পাবে। আউটপুটটা কি? দ্য ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার বাই the voltage input voltage. So its transfer function comes as something like a second order system, because it is s square in the denominator. Now omega 1, obviously it comes as a function of L and C. You have to find out the expression of omega n. You have to find out the zeta also, that also comes in terms of RLC. Once you know RLC, LC given in the problem, so our zeta is a function of R actually, is a function of R only actually, because L and C are fixed. Okay, C equal to 0.1 microfarad, L equal to something 109 million. So zeta is a function of R. So if you change R, you can change, okay, zeta. Now the thing is that for undamped system, first it is given that you have to carry out the experiment for a damping ratio of 0.5, zeta 0.5. So you know the expression, the dependence of zeta on R. So put zeta equal to 0.5 and find out the value of required value of R. And then you have to draw the circuit. So draw the corresponding circuit. যখনই আমি বলবো যে একটা সার্কিট আঁকো, মনে রাখতে হবে যে এটা তোমাদের আঁকতে হবে। In your assignment, the circuit must be there. Don't answer anything without the hand drawn circuit. সার্কিটটা যদি না আঁকো তাহলে তুমি কি করেছো আমার পক্ষে বোঝা সম্ভবই হবে না, কিছু বুঝতেই পারবো না। তো সার্কিটটা তোমাদের আঁকতে হবে এবং সেই সার্কিটে আর এর যে ভ্যালু দেওয়া আছে সেটা তোমাদের দেখাতে হবে আর কি। এলসি তো দেওয়াই আছে। এবারে যদি তুমি পালস ইনপুট দাও, ধরো 250 হার্টজ 10 ভোল্ট,
পালস ইনপুট অফ 10 ভোল্ট আর ডিউটি সাইকেল 0.5। ডিউটি সাইকেল 0.5 মানে তোমরা জানো টি অন ইকুয়াল টু টি অফ। সেটা করে তোমরা রাইজ টাইম ফল টাইমটা 1 ন্যানো সেকেন্ড করে দিতেই পারো, যেটা আমি দেখিয়েছি আগে, টু স্মল রাইজ টাইম আর ফল টাইম করে একটা সার্কিট তোমাদের ওই যে সার্কিটটা মনে রাখবে পিসপাইসে তোমরা করেছো সেই সার্কিটটাই তোমরা জাস্ট কপি করে দিয়ে দেবে। তাতে সমস্ত ভ্যালুগুলো কিন্তু তোমাদের দেখাতে হবে, এমনকি যে ভিএমপিএল তার ভ্যালু, ভি অফ এর ভ্যালু, ফ্রিকোয়েন্সির ভ্যালু, আর এর ভ্যালু, এল সি, মানে যত রকম আর্গুমেন্ট তোমার সফটওয়্যারে দিতে হয় সেটা তোমার হাতে আঁকা সার্কিটে সেটা থাকতে হবে। ওর নিটলি আঁকবে, পেন্সিল দিয়ে আঁকার দরকার নেই, পেন দিয়ে আঁকলেই হবে, পেন্সিল টেন্সিল ইউজ করার দরকার নেই, মেক ইট জাস্ট ফাস্ট, কিন্তু যত্ন করে পরিষ্কার করে আঁকবে, তাহলেই হলো নিট ড্রয়িং। তারপরে ম্যাক্সিমাম ওভারশুট, এটা তোমাদের আমাদের দেখাতে হবে, এটা দেখাতে হবে, এবং কার্সার ইউজ করে করতে হবে, তো সব বলেছি। হ্যাঁ বলো, হ্যাঁ বলো, হ্যালো, কিছু বলছিলে? আচ্ছা ঠিক আছে, আমি ছেড়ে নিচ্ছি, আমি তাহলে বলছি। ক্যান ইউ হিয়ার মি? শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কিছু বলার নেই। আচ্ছা তাহলে এবারে তুমি যে পার্সেন্টেজ ওভারশুটটা তুমি কি করে বার করছো? তুমি প্রোব উইন্ডো দেখে বার করেছো। তুমি প্রোব উইন্ডোটা, কোশ্চেন হচ্ছে যে তুমি আউটপুটটা কি করে, ইনপুট আউটপুট কি করে আঁকবে। এটা তুমি দুটো জিনিস করতে পারো, দ্যাট আই ক্যান অ্যালাউ। তোমরা প্রোব উইন্ডোতে যেটা পেলে সেটাকে তুমি তোমার তুমি একটা সেপারেট একটা ওয়ার্ড ফাইলে বা কোথাও একটা স্ক্রিনশট হিসেবে বা এ করে কপি পেস্ট করে একটা আলাদা সফট কপি দিতে পারো, বা চাইলে তুমি হাতেও ওটার প্যাটার্নটা দিতে পারো, হাতে এঁকে ফ্রি ড্রয়িং জাস্ট, সেখানে শুধু তার ইম্পর্টেন্ট ওই মার্কিং গুলো থাকতে হবে আর কি, যেটা দেখি আর কি গ্রাফটা বোঝা যায়। ওরা হাতে এঁকেও করতে পারো, বা তুমি আরেকটা সেপারেট, কিন্তু মনে রাখতে হবে তোমরা যে অ্যাটাচমেন্টটা পিডিএফ ফাইলটা মেলে পাঠাবে সেখানে সিঙ্গেল ফাইলের মধ্যে কিন্তু তোমাদের থাকতে হবে ওইটা, মানে তার মানে সিঙ্গেল ফাইলে তোমাদের একটা পার্ট হবে হাতে লেখা, আর একটা পার্ট হবে প্রো উইন্ডোর কপি। চাইলে এরকম করতে পারো, নালে হাতে এঁকেও করতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। কিন্তু যাই করো, দুটো ফাইল কিন্তু আমি অ্যাকসেপ্ট করব না, দ্যাট মাস্ট কাম ইন আ সিঙ্গেল ফাইল। দুটো ফাইলকে জাস্ট পরপর ছবি তুলে গেলেই মার্চ করা যায়, এটা কোনো ব্যাপারই না। তোমার কম্পিউটারের স্ক্রিন থেকেও ছবি তুলে দিতে পারো, মোবাইলে করলে স্ক্যান করে তুমি ওটাকেও সব একসাথে করে মার্চ করে নিতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। আর না যদি মনে করো যে না তুমি স্ক্রিন থেকে ছবি তুলবে না, ল্যাপটপ বা কম্পিউটার স্ক্রিন থেকে করবে না, হাতে আঁকবে, আঁকতে পারো, তাহলে স্যালিয়েন্ট পয়েন্টস গুলো তোমাদেরকে ওই ছবিতে মার্ক করে দিতে হবে আর কি। করে তোমাদেরকে ওই ম্যাক্সিমাম ওভারশুট, পার্সেন্টেজ ওভারশুট, যা যা যেগুলো যেগুলো চাওয়া হয়েছে টেবিলে, সেগুলো তোমাদেরকে বার করতে হবে। এই যে স্যার বার করার পরে এই যে ক্রস চেক করতে হবে, 1 মিনিট, এই যে সিগমার ভ্যালুটা 0.5 বসিয়ে তোমাদের যে পার্সেন্টেজ ওভারশুটটা বেরোচ্ছে, পার্সেন্ট আউটপুট মানে ওভারশুট আর কি, আমি আউটপুট লিখেছি, সেটাকে ক্রস চেক করতে হবে ড্যাম্পিং রেশিওটা 0.5 আসছে কিনা। হ্যাঁ এবার বলো। হ্যাঁ স্যার, মানে ওই ট্রান্সিয়েন্ট অ্যানালিসিস করে যে সার্কিট গুলো আসবে বা মানে যেটা সিমুলেশন সার্কিট হবে, ওগুলোও স্যার মানে ওরকম ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে মানে ছবি তুলে অ্যাটাচ দিতে করে দেওয়া পারো, যাবে? হ্যাঁ হাতে আঁকে, আচ্ছা হাতে এঁকেও দিতে পারো, আচ্ছা, অথবা হ্যাঁ ছবি তুলে অ্যাটাচ করেও দিতে পারো, আমার কোনো আপত্তি নেই তাতে। ঠিক আছে। ঠিক আছে, ওটা হ্যাঁ কোনো ইম্পর্টেন্ট ব্যাপার নয় আর কি। এবার ক্রিটিক্যালি ড্যাম্প, সেখানেও তোমার ওখানে সিগমা 1 আছে, সরি জিটা 1 আছে, তাহলে আর এর ভ্যালু কত হবে, ড্র দা সার্কিট অ্যান্ড রান, তাহলে সার্কিটটা আবার তোমাকে এখানে এঁকে দেখাতে হবে, করে এই টেবিলটা আবার ওই ওভারশুট ওভারশুট যেখানে যেখানে যা লাগবে, হ্যাঁ যেখানে ড্যাম্পিং রেশিও এরকম করে তোমাদের দেখাতে হবে। হ্যাঁ টিপিক্যাল স্যার। ড্যাম্পিং পার্সেন্টেজ হ্যাঁ ওভারশুট, হ্যাঁ বলো। এবার হ্যাঁ স্যার, ক্রিটিক্যাল ড্যাম্পিং এ সেটলিং। ন্যাচারালি হ্যাঁ ওভারশুট থাকবে না, সেটলিং টাইমটা হবে 0 থেকে 100% অফ দ্য স্টেডি স্টেট ভ্যালু। আচ্ছা স্যার, জিরোর মানে সেই মনে রাখো, যেটা আমি হুম লিখিনি, হুম সাধারণত সেটলিং টাইমের দু রকম ডেফিনেশন হয়। ইট ইজ দ্য টাইম রিকোয়ার্ড টু get the output from 10% of the steady state to 90% of the steady state, তাই তো? এটা একটা সেটলিং টাইমের ডেফিনেশন। হ্যাঁ স্যার। এই ডেফিনেশনটা মেইনলি ইউজ হয় কন্ট্রোল সিস্টেমে। আমরা মেজারমেন্টে কি করি, অনেক সময় যে ডেফিনেশনটা ইউজ করি সেটা হচ্ছে দ্য টাইম ডিউরেশন বিটুইন 0% অফ আউটপুট টু 0% অফ স্টেডি স্টেট আউটপুট টু 100%। তার মানে কার্সার দিয়ে তোমাদেরকে এই দুটো পয়েন্ট মার্ক করে দুটো ডিফারেন্স দিলেই সেটলিং টাইম বেরিয়ে যাবে প্রো উইন্ডোতে নিয়ে গিয়ে।
ঠিক আছে, এবার স্যার তোমাদের ফার্স্ট টাইম যেটা মানে 100% আসবে সেটাকেই কি মানে কনসিডার করব, মানে এখানে ফার্স্ট টাইম যেটা অসিলেশন? একদম আচ্ছা ঠিক আছে। ফার্স্ট টাইম যেটা, এটা হচ্ছে, না না সরি এটা তো রাইজ টাইমে হবে 0 থেকে 100%। হ্যাঁ সেটলিং টাইমটা কি হবে, সেটলিং তো ভুল বলছি। সেটলিং টাইমের স্যার, ডেফিনিশনটা হুম, হচ্ছে অনেক রকম হয়। একটা হচ্ছে 0 থেকে 5%, যখন ও একটা ব্যান্ডের মধ্যে স্টেডি স্টেটে, যখন ও স্টেডি স্টেটে গিয়েও তো একটা অসিলেশন হয়, সেই হুম, অসিলেশন ব্যান্ডটা যখন ও, ধরো দু রকম হয়, একটা 5% অফ দ্য স্টেডি স্টেট আউটপুট, মানে সরি 95% অফ দ্য স্টেডি স্টেট আউটপুট, কেউ কেউ 98% অফ দ্য স্টেডি স্টেট আউটপুট করে। অর্থাৎ এই যে 5%, তুমি 5% প্লাস মাইনাস ব্যান্ডের মধ্যেই রাখো স্টেডি স্টেট। তার মানে যখন ও প্রথম 95% অফ দ্য স্টেডি স্টেট আউটপুটে ঢুকে, আর কখন ঢুকে আর বেরোচ্ছে না, অর্থাৎ যে টাইমে ও ওই প্লাস মাইনাস 5% অফ দ্য স্টেডি স্টেট ভ্যালুর মধ্যে, ওই টলারেন্সের মধ্যে আউটপুটটা একবার ঢুকে গেল, কিন্তু তারপরে আর সেই ব্যান্ডের বাইরে বেরোচ্ছে না, ওর মধ্যেই অসিলেশনটা থাকছে, সেই টাইমটা কতটা টাইম 0 থেকে, সেটা হচ্ছে সেটলিং টাইম। গল্পটা বোঝা গেল কি বললাম? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার। একবার বলবেন না? বলো, হ্যাঁ বলো, যা জিজ্ঞেস করার করে নাও এখানে। হ্যাঁ, ওই স্যার সেটলিং টাইমের ওই জায়গাটা একটু বলুন আচ্ছা না। ধরো আমি বলছি, ধরো তুমি একটা ইনপুট দিয়েছো, একটা রেক্টাঙ্গুলার পালস যেরকম দিয়েছো, তোমার ট্রানজিয়েন্ট আউটপুটটা হচ্ছে অসিলেট করছে, আপ ডাউন করছে, ওভারশুট আন্ডারশুট হচ্ছে, হতে হতে কখন, এবার আমাদের দেখতে হবে স্টেডি স্টেট আউটপুটটা যদি 95% অফ দ্য স্টেডি স্টেট আউটপুটের মধ্যে থাকে এবং 105% অফ দ্য স্টেডি স্টেট আউটপুটের মধ্যে থাকে। এই যে ব্যান্ডটা 95% অফ দ্য স্টেডি স্টেট আউটপুট আর 105% অফ দ্য স্টেডি স্টেট আউটপুট, তার মানে স্টেডি স্টেট আউটপুটের রেসপেক্টে ওর টলারেন্স কতটা হলো, প্লাস মাইনাস 5% টলারেন্স ব্যান্ড হলো একটা। এই ব্যান্ডের মধ্যে যখন আউটপুটটা একবার ঢুকছে, ঢুকে গিয়ে আর বেরোচ্ছে না, তাহলে প্রথম কখন ওই টলারেন্স ব্যান্ডের মধ্যে ঢুকলো, ঢুকে ওর মধ্যেই থেকে যাচ্ছে আর বেরোচ্ছে না, সেই প্রথম ঢুকে যাওয়ার ইনস্ট্যান্টটাই হচ্ছে সেটলিং টাইম ফ্রম দা জিরো আউটপুট, ইনিশিয়াল আউটপুট। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এইটা হ্যাঁ হচ্ছে তোমার সেটলিং টাইম। তার মানে ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তোমার আউটপুট ধরো স্টেডি স্টেট আউটপুট হচ্ছে 200, তাহলে 200 এর 95% কত, 200 এর 95% হচ্ছে 200 মাইনাস 10 মানে 190, আর 200 এর 105% কত, 210। তার মানে আউটপুটটা অসিলেট করতে করতে কখন প্রথম সেই ব্যান্ডের মধ্যে ঢুকে গেল, যেটা হচ্ছে 190 থেকে 210 এর মধ্যে, প্রথম যেখানে ঢুকলো ওই ব্যান্ডের মধ্যে, ঢুকে আর বেরোচ্ছে না, অর্থাৎ আউটপুটটা অসিলেট করছে কিন্তু 190 থেকে 210 এর মধ্যেই থাকছে, তাহলে যে ইনস্ট্যান্টে গিয়ে ওই ব্যান্ডের মধ্যে প্রথম ঢুকলো, সেই ইনস্ট্যান্টটাকে বলা হয় সেটলিং টাইম। এবার এই ব্যান্ডের মধ্যে ঢোকার সময়টা মনে রাখবে, ও যে সবসময় রাইজ করার সময় ঢুকবে তা নয়, ও ফল করার সময়ও ঢুকতে পারে, যে কোনো সময় ঢুকতে পারে, যে কোনো জায়গায়। কিন্তু একবার ওই 190 থেকে 210 এই ব্যান্ডের মধ্যে যে কোনো পয়েন্টে ঢুকে যাওয়ার পরে, ও তারপর অসিলেট করলেও আর বেরোবে না, ওর ভ্যালু যাই হোক, ওর ভ্যালু ওই ওর মধ্যেই থেকে যাবে হেন্সফোর্থ। তাহলে সেই প্রথম ঢোকার ব্যান্ড, যে যে ইনস্ট্যান্টে প্রথম ওই ব্যান্ডের মধ্যে এন্টার করছে, সেই ইনস্ট্যান্টটাই হচ্ছে সেটলিং টাইম। তার মানে স্টেডি স্টেট আউটপুটের প্লাস মাইনাস 5% টলারেন্স ব্যান্ড, তার মধ্যেও যখন প্রথম ঢুকছে, সেটাই হচ্ছে, সে প্রথম ঢোকার টাইমটাই হচ্ছে টিএস, সেটলিং টাইম। সেটা অবশ্যই মেজার করতে হবে যখন আউটপুটটা ঠিক 0 থেকে রাইজ করতে শুরু করছে সেখান থেকে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সেটলিং টাইম। স্যার মানে তাহলে রাইজ টাইম আর সেটলিং টাইম দুটো তো অনেকটা ইকুয়াল হবে। না না, রাইজ টাইমটা কখন, রাইজ টাইমটা হচ্ছে 0 থেকে ও প্রথম 100%-এ কখন ঢুক গেল, 100% অফ দ্য স্টেডি স্টেট প্রথমবার কখন গেল, সেটা হচ্ছে রাইজ টাইম। কিন্তু যাওয়ার পরে ও এমন হতেই পারে ও তারপরে আবার স্টেডি স্টেটকে ক্রস করে অনেক বেশি ওভারশুট হয়ে গেছে, ও কিন্তু আর টলারেন্স ব্যান্ডের মধ্যে ঢোকেনি, তার থেকে অনেক বেশি রয়ে গেছে, কিন্তু প্রথমবার কখনো 100%-কে টাচ করলো, রিচ করলো, সেটা হচ্ছে রাইজ টাইম।
এবার সেই প্রথমবার রিচ করার পরে তোমার ওটা সেটা তোমার ইয়ে হতেই পারে ওই তারপর আবার সেই টলারেন্স ব্যান্ডের বাইরে বেরিয়ে যেতে পারে। যেমন আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও 1 মিনিট। ধরো আমি একটা আউটপুট দেখাচ্ছি। ধরো 1 মিনিট। এই যে ধরো এই আউটপুটটা, এই যে এইটা, তার মানে আমি এটাকে দ্বারা একটু জুম করি। করি। এই যে এইটা ধরো এইটা, এখানে রাইজ টাইম কত হবে? ওই 0 থেকে শুরু করে এই যে প্রথম এই যে এই পয়েন্টটা, যেখানে গিয়ে ও 100% অফ দ্য স্টেডি স্টেটে গেল। বুঝতে পারছো? স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। এই যে আমার কার্সারটা যেখানে আছে 0 থেকে, এইটা হচ্ছে রাইজ টাইম, এই যে করেসপন্ডিং যে টাইমটা। কিন্তু সেটলিং টাইমটা কোথায় হবে? এই যে ±5% এর মধ্যেও কখন ঢুকেছে, অর্থাৎ এইখানে হতে পারে, এখানে হতে পারে, যেখানে ঢুকে ও আর বেরোবে না। এটাকে যদি তুমি জুম করো তাহলে দেখবে এটা অসিলেট করছে, এখনো অনেকক্ষণ অসিলেট করবে। কিন্তু এখানে আমি জুম করি দিয়ে, তার মানে ও প্রথম ঢুকে আর ওভারশুট আন্ডারশুট যাই হোক ±5% অফ দ্য টলারেন্স ব্যান্ডের মধ্যে থাকবে। মানে 95% অফ দ্য স্টেডি স্টেট আউটপুট থেকে 210% অফ দ্য 105% অফ দ্য স্টেডি স্টেট ভ্যালু এই ব্যান্ডটার মধ্যে সবসময় থাকবে, এর বাইরে কখনোই বেরোবে না। তারপরে প্রথম কখন সেই ব্যান্ডে ঢুকলো সেটা এখানে কোথাও একটা হবে, এই পয়েন্টে হতে পারে, এই পয়েন্টে হতে পারে, যে কোনো পয়েন্টে হতে পারে। একবার ঢুকে যাওয়ার পরে আর বেরোচ্ছে না, অসিলেশন কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু আর বেরোচ্ছে না। তার মানে সেটলিং টাইমটা ন্যাচারালি রাইজ টাইমের থেকে অনেকটাই বেশি হবে আর। বোঝা গেছে গল্পটা? এই হচ্ছে আমাদের সেটলিং টাইমের গল্প। আর কিছু এনিথিং যদি না বোঝো তো আমায় জিজ্ঞেস করো, আবার অন্যভাবে বলার চেষ্টা করব, কিন্তু স্যার ঠিকঠাক না বুঝলে করতে পারবে না। বলো। স্যার তাহলে একটা সময়ের পর তো ওটা তো আবার তো ফল তো করবে। না, ফল কেন করবে? ফল তো করবে ইনপুটটা 0 হয়ে গেছে বলে। ইনপুটটা 0 হলে ফল করবে সেটাকে আমরা ধরবো কেন? আমরা ইনপুটটা যদি ওই ভ্যালুতেই থাকতো, ওইখানে 10 ভোল্ট না কত দেওয়া আছে, সেখানে যদি ইনপুটটা থাকতো তাহলে ও ওই টলারেন্স ব্যান্ডের মধ্যেই তো থেকে যেত। ফলে সেটাকে আমাদের ধরতে হবে। আমরা ইনপুটটাকে ফল করিয়েছি বলে ও ফল করেছে। যদি ফল না করতো তাহলে প্রথম কখন ও টলারেন্স ব্যান্ডে ঢুকলো এবং ঢুকে ওখানেই স্টে করে গেল আর বেরোলো না, সেই ফার্স্ট এন্ট্রি টাইমটাই হচ্ছে সেটলিং টাইম, সেটাকেই ধরতে হবে। ঠিক আছে? কারণ এগুলো তো তোমার স্টেপ ইনপুটের ক্ষেত্রে সবসময় ধরা হয়। এনিথিং? তাহলে এটা নিয়ে আর কিছু বলার নেই, আমার বলার আছে অন্য জিনিস। তাহলে ঠিক আছে, আমি করে যাচ্ছি, স্কিপ করে যাচ্ছি। তাহলে স্যার, এবারে স্যার আন্ডার ড্যামটা কি একটাই ভ্যালু নিয়ে করতে হবে 0.5? আর আগে আরো কটা ভ্যালু নিয়ে দেখি। আমি তো দেখিয়েছি, এই তো এখানে আন্ডার ড্যাম্পিং রেশিওটা দেওয়া আছে, মিনিমাম ম্যাক্সিমাম, এটা তো দাঁড়ায় একটা ভ্যালু বোধহয় আছে। রান টু হচ্ছে এইখানে আবার ড্যাম্পিং রেশিও, এইখানে টিপিক্যাল আন্ডার ড্যাম কেসটা এখানে দেওয়া হয়েছে, যেখানে তোমার ওই যে একটা কেসের জন্য এখানে বলা হয়েছে, যেটা ধরো স্পেসিফাইড ইনপুট দিয়েছি তার জন্য, এটা তোমাদের দেখার জন্য। এবারে কি, এবার আর কে ভ্যারি করাতে হবে, আর কে ভ্যারি করিয়ে তোমার এই বিভিন্ন ড্যাম্পিং রেশিও নিতে হবে। ন্যাচারালি জিটা ইজ এ ফাংশন অফ আর, করে তোমাদের এই থিওরিটিক্যালি পার্সেন্টেজ ওভারশুট কত আসছে, সিমুলেশনে কত পাচ্ছে, দুটো দেখবে ভীষণই কাছাকাছি হবে, একটু ডিফারেন্স হবে ডিউ টু দ্য এরার ইন দ্য নিউমেরিক্যাল অ্যানালিসিস। আমরা ডেটা পয়েন্ট বাড়ালে এরারটা আরো কমে যাবে, সেটা আমাদের অত দরকার নেই, কাছাকাছি আসবে সেটাই যথেষ্ট। হ্যাঁ, অনেক সময় দেখবে হুবহু এক হয়ে এসে যাবে, তো থিওরিটিক্যাল আর সিমুলেশন কম্পেয়ার করে দেখাতে হবে। ঠিক আছে? এবার নেক্সট হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স। ফ্রিকোয়েন্সি রেসপন্সে তোমার এখানে আরএমএস ভ্যালু, এখানে তোমার এটা তোমার এবারে হচ্ছে এবারে তোমার সাইন ওয়েভ দিতে হবে। সাইন ওয়েভে আমরা পিক ভ্যালু 10√2 দিচ্ছি, মানে আরএমএস ভ্যালু 10 ভোল্টই দিচ্ছি। আগের ক্ষেত্রে পালসে 10 ভোল্ট ছিল, এখানে আরএমএস 10 আছে সাইন ওয়েভে।
তাহলে এবার সার্কিটটাকে তোমাদের আঁকতে হবে, তার একটা স্যাম্পল সিমুলেশন রয়েছে। স্যাম্পল স্যার সিমুলেশন, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, এখানে বলো। সাইন ওয়েভের ফ্রিকোয়েন্সিটা কি স্যার 250 হার্জ মানে আগে যেটা ছিল ওটাই ধরবো নাকি মানে কত এক ধরবো? মিনিট, এক মিনিট, এখানে না তুমি সবই 50 হার্জই ধরো, আচ্ছা এখানে স্যার, এখানে সবই তুমি 50 হার্জ। 50 হার্জ ধরো, সবই 50 হার্জ ধরো। প্রথম একটা স্যাম্পল রান ওয়ানে 250 হার্জ না কত হ্যাঁ বলা আছে, এটা তো বোধহয় অ্যাসাইনমেন্টেও দেওয়া ছিল। হ্যাঁ স্যার। কারণ হার্ডওয়্যারে তোমার যখন প্র্যাকটিক্যালি ল্যাবরেটরিতে করা হয় ওরকম 250 হার্জ নিয়ে আমরা একটা করে দেখানো হয়, বুঝেছো? আচ্ছা সেই জন্য হ্যাঁ 250 হার্জ। কিন্তু তারপর থেকে তোমরা কিন্তু 50 হার্জই ধরবে। সাইন ওয়েভ যখনই শুরু করবে, সাইন হুম, ওয়েভ মানেই 50 হার্জ। কেন না, আমরা পাওয়ার ফ্রিকোয়েন্সিটাই নেই ল্যাবরেটরিতে, ঠিক আমরা আছে। মেইন সার্কিট সোর্স থেকে প্লাগ পয়েন্ট দিয়ে নেই। তাহলে ওটা 50 হার্জ যখনই ডিজাইন করবে তখনই তোমার ওটা 50 হার্জ করবে, ঠিক আছে? স্যার ঠিক হ্যাঁ আছে বলো। স্যার বলছি এখানে যেমন একটা লেখা আছে যে সার্কিটটাকে স্কিমেটিক ডায়াগ্রাম আঁকতে হবে, মানে আপনার প্রোগ্রামে যে রকম সার্কিট থাকবে ওইটাকে এঁকে দেবো হ্যাঁ, তোমার এখানে। পিস্পাইসে যেটা আগেও বলেছি আমি, পিস্পাইসে যেটা তুমি স্কেমেটিকে এঁকেছো, হয় সেটাই হাতে এঁকে ভ্যালু ট্যালু দিয়ে সব করে দেবে, অথবা তোমার ল্যাপটপ বা ডেস্কটপের কম্পিউটারের স্ক্রিন থেকে ছবি তুলেও তুমি স্ক্যান করে ওর পিডিএফ করে পাঠিয়ে দিতে পারো, আমার কোনো আপত্তি স্যার। নেই তাতে। হাতেও আঁকতে পারো, হাতে আঁকলে সব ভ্যালুগুলো মনে করে দিতে হবে, কোনো মিস করা যাবে না। আর ছবি তুলেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা ফাইলেই সব থাকতে হবে, পরপর পরপর থাকতে হবে, সেইভাবে ঠান্ডা মাথায় ছবিটা তুলতে হবে। স্যার, মানে ওখানে এই মানে ওই প্লটটাতে ভি ইন ভি আউট মেইনলি তো এই দুটোই মানে শো করাবো, মানে আর হ্যাঁ কিছু তো হ্যাঁ, দেওয়াও আছে, রান হ্যাঁ সিমুলেশন প্লট, দেখো লেখাও তো ওখানে আছে। ঠিক তারপরে আছে। প্লটে তুমি অ্যাক্সিস সেটিং চেঞ্জ করে তুমি দেখবে যে দুটো জিরো ক্রসিং তুমি নোট করবে, দুটো ওয়েভ কখন জিরো ক্রসিং হচ্ছে, এই যে লেখাও আছে, এই যে নোট দ্য টাইম ডিফারেন্স অফ জিরো ক্রসিং অফ টু। এবার এই টাইম দুটো জিরো ক্রসিং এর টাইম ডিফারেন্স থেকে তুমি তাদের ফেজ ডিফারেন্সটা বার করতে পারবে। পারা যায় তো নাকি, কি করে পারা যায়? হ্যাঁ, স্যার, ওয়ান টাইম পিরিয়ড মানে 2 পাই রেডিয়ান। ওয়ান টাইম পিরিয়ড মানে 360 ডিগ্রি, হ্যাঁ তার মানে 50 হার্জ মানে 20 মিলি সেকেন্ড, 20 মিলি সেকেন্ড মানে 360 ডিগ্রি। তাহলে এবার দুটো জিরো ক্রসিং এর ডিফারেন্স মানে কত ডিগ্রি, সিম্পল, হ্যাঁ তাহলে দুটো ফেজ ডিফারেন্স বেরিয়ে গেল, কিচ্ছু নেই, গল্প, সোজা ব্যাপার। এই ক্যালকুলেশনটা তোমাদের দেখাতে হবে। শো দা, ওকে, ফাইন্ড দ্য করেসপন্ডিং প্লট, দিস ইজ দ্য ফেজ ডিফারেন্স, ইউ হ্যাভ টু শো দিস। তারপরে এবার তোমার নেক্সট রান ফোরে কি করতে হবে, ভিএসি, ভি সাইন কে উড়িয়ে দিয়ে ভিএসি দিতে হবে। ভিএসি তে এবার আরএমএস ভ্যালু 10 ভোল্ট দেবে, দিয়ে এবার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করবে 50 হার্টজ থেকে 5 কিলোহার্টজ। ডেটা পয়েন্টস তুমি 100 দিতে পারো, টিপিক্যালি একটু বেশি দিতে পারো। এবার সিমুলেশন রান করতে হবে ভি আউট অ্যান্ড ভি ইন। তুমি যদি এবার ভি আউট বাই ভি ইন করো ট্রেস এক্সপ্রেশনে গিয়ে, এই বাইটা তুমি কিবোর্ড থেকেও দিতে পারো, বা ডান দিকে যে ফাংশনের লিস্ট আছে ওখান থেকেও দিতে পারো, ভি আউট বাই ভি ইন ক্লিক করে করে, তাহলে তুমি সার্কিটের গেইনটা, আউটপুট বা ইনপুটটা পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে তুমি এবার দেখবে যে তুমি ওটা সার্কিটের গেইনটা চেঞ্জ পেয়ে যাবে, তুমি বিভিন্ন ড্যাম্পিং রেশিওতে সার্কিটের বিভিন্ন রকম আউটপুট বা ইনপুট পাবে। তারপর তো যেরকম আমি লিখে দিয়েছি সেগুলো ফলো করবে। হ্যাঁ, আমি একটা স্যাম্পল যেমন দিয়ে দিয়েছি এখানে, যে 0.5 ড্যাম্পিং রেশিওতে সিমুলেশন একটা দেখালো, সিমুলেশন ভ্যালু আর রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে এত। হ্যাঁ, তোমাদের ওরকম একটা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি হয়তো আসবে, সেটা দেখে নিও কি আসছে, এরকমই আসবে করে। এবার এই অ্যাসাইনমেন্ট কোনো মনে রাখবে, একটা একটা করে অ্যাসাইনমেন্ট কিন্তু আমার কাছে পাঠাবে না, সবগুলো অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে, 3টে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবে, করে অ্যাসাইনমেন্ট প্রবলেম স্টেটমেন্ট গুলো লিখবে, অ্যাসাইনমেন্ট 1 প্রবলেম স্টেটমেন্ট, তারপর করবে অ্যাসাইনমেন্ট 2 প্রবলেম স্টেটমেন্ট, অ্যাসাইনমেন্ট 3 প্রবলেম স্টেটমেন্ট। এবার অ্যাসাইনমেন্ট 2, 3 নিয়ে আমি এখন বলবো আর কি, করে একবারে করে। এই যে এই ফাইল নেমটা কিন্তু যেভাবে তোমরা ক্লাস টেস্ট সেমিস্টারের ফরম্যাটে পাঠিয়েছো, কেউ কেউ ছিলে ফরম্যাটে পাঠাওনি, আমাকে করে নিতে হয়েছে, আমার খুব অসুবিধা হয়েছে, সিস্টেমে
ফাইলগুলো ঠিকঠাক অ্যারেঞ্জ হয়নি, এটা কিন্তু করবে না। আর কোনো ব্ল্যাঙ্ক স্পেস দেবে না, কোনো স্পেস বার দেবে না, সবসময় আন্ডারস্কোর রাখবে। তাহলে কি আমার এন্ডে ফাইলগুলো ঠিকঠাক অ্যারেঞ্জ হয় আর কি, আমার খাতা দেখতে সুবিধা হয় আর কি। ফাইল নেম এরকম রাখবে, আর তারপর তো যা যা ইনস্ট্রাকশন বলা আছে, কিন্তু সবকটা অ্যাসাইনমেন্ট করে এটা দেবে আর কি। আর স্যার আপনি তো স্যার আজকে মেলটা পাঠিয়েছিলেন 12টা 22 নাগাদ। আজকে হ্যাঁ হ্যাঁ স্যার শোনো, ডেডলাইনটা চিন্তা নেই, বলেছেন কবে তাহলে হবে? আমি বলে দিচ্ছি, তোমরা এই অ্যাসাইনমেন্টটা করো, তারপরে অ্যাসাইনমেন্ট 2 এবং 3, আমি অ্যাসাইনমেন্ট 2-3 নিয়ে এখনই বলে দেবো খানিকটা। তারপরেও যদি তোমাদের মনে হয় যে আমার সঙ্গে আরেকটু বসলে তোমাদের ভালো হয়, তাহলে আমরা আরেকটা ডেট ফিক্স করব, এই উইকেই করব। আমাদের অ্যাসাইনমেন্ট জমা দেবার ডেট কিন্তু আমি রাখছি 8 জুলাই। প্লিজ রিমেম্বার, এটা আমি লিখিনি, মুখে বলছি। 3টে অ্যাসাইনমেন্টই একসাথে জমা দেবার লাস্ট ডেট হচ্ছে 8 জুলাই। মনে থাকবে, ডেডলাইন মিস করবে না। তাহলে স্যার এটা গেল, বলো। হ্যাঁ স্যার, মানে এই অ্যাসাইনমেন্টে প্রবলেম স্টেটমেন্ট বলতে মানে কি কোশ্চেন গুলো মানে কোশ্চেন তুলতে এই তো হবে প্রবলেম স্টেটমেন্ট মানে মানে এইটা, তারপরে অ্যান্সার? এই তো প্রবলেম স্টেটমেন্ট মানে এইটা, তারা এখানে নেই, সেটা এই হিন্টে নেই। এটা এই যে তোমাকে যে দিয়েছি এক্সপেরিমেন্ট 1 কোথায় গেল, এই তো এইটা লেখা থাকবে না। এই এক্সপেরিমেন্ট 1টা শুধু তোমার, আচ্ছা এক্সপেরিমেন্ট 1টা একমাত্র আমি এমন ভাবে দিয়েছি, স্যার অন্যভাবে প্রবলেম না। স্টেটমেন্ট কি স্যার টাইটেলটা? হ্যাঁ, তুমি শুধু ইয়েটা করে দাও, এক্সপেরিমেন্ট 1 এর ক্ষেত্রে এই টাইটেলটা দিয়ে দাও, টাইটেল আর অবজেক্টিভ দিয়ে, আর কিছু দরকার নেই, জাস্ট প্রবলেম। তারপরে স্যার অ্যান্সার গুলো লিখবো জাস্ট হিন্ট তারপরে থেকে। তোমার আনসার গুলো যেভাবে যা সিমুলেশন করে যা যা এসছে, ছবি হ্যাঁ দিয়ে পরপর বা লিখে। হাতে লিখে পর টেবিল দিয়ে যেমন ভাবে আসার কথা আসবে। আচ্ছা স্যার। ঠিক আছে, এটা গেল এক্সপেরিমেন্ট 1। এবারে আমি এক্সপেরিমেন্ট 2 তে যাচ্ছি। আচ্ছা, এক্সপেরিমেন্ট 1 নিয়ে আর কোনো কোয়ারি আছে কারো? নেই। যদি কারো কোয়ারি থাকে ডোন্ট ওয়ারি, আমাকে বলবে তোমরা, আমরা আরেকটা ডেট দেবো, বসবো দরকার হলে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল ফোন কলের থেকে আমি একসাথে বসাটা প্রেফার করছি, কারণ একজনের ডাউটটা অন্যজনকেও হেল্প করতে পারে, সেই জন্য। আচ্ছা, নেক্সট হচ্ছে এক্সপেরিমেন্ট 2, লেটস সি। এটা হচ্ছে এই প্রবলেমটা যখন তুমি করবে, এইটা হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট, এইটা দিয়ে দেবে একদম। হ্যাঁ, এক্সপ্লানেশন বলে লেখা আছে, কিন্তু এটা ভুল, এটা আসলে আমার তাড়াতাড়ি করে করেছি তো, কয়েকটা কথা রয়ে গেছে, এটা এক্সপ্লানেশনটা নেই এখানে, শুধু প্রবলেম স্টেটমেন্টটাই আছে। তোমরা প্রবলেম স্টেটমেন্টটা লিখবে এই যে, এটা হচ্ছে একটা ট্রান্সফরমারের স্পেসিফিকেশন দেওয়া আছে, আর ওপেন সার্কিট টেস্ট, শর্ট সার্কিট টেস্ট দেওয়া আছে। এর থেকে আমাকে ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট বার করতে হবে, শুধু বার করলে হবে না, সিমুলেশনে বার করতে হবে তার ইকুইভ্যালেন্ট সার্কিট, এবং বার করে আমাদের চেক করে দেখতে হবে যে ট্রান্সফরমারটাকে শর্ট সার্কিট টেস্ট করলে এগুলোই পাচ্ছি তো, ওয়াট মিটার রিডিং 100 ওয়াট পাচ্ছি তো, ভোল্ট মিটার রিডিং 15 ভোল্ট আমি যদি অ্যাপ্লাই করি তাহলে অ্যামমিটার কারেন্ট আর শর্ট সার্কিট কারেন্ট এটাই পাচ্ছি তো। তেমনি ওপেন সার্কিট টেস্টে আমি যদি ভোল্ট মিটারকে 110 ভোল্ট অ্যাপ্লাই করি ইনপুটে, তাহলে আমি ওয়াট মিটার রিডিং এটা পাচ্ছি তো, কারেন্টটা এটা পাচ্ছি তো, এটা আমাদের দেখতে হবে। এবং এটা কিন্তু দেখো, শর্ট সার্কিট টেস্ট আর ওপেন সার্কিট টেস্ট কিন্তু একই সাইডে করা হয় না, একটা টেস্ট লো ভোল্টেজ সাইডে করা হয় আর একটা টেস্ট হাই ভোল্টেজ সাইডে করা হয়, ফলে সেইভাবে টেস্ট করতে হবে, এবং অ্যামমিটার রিডিংটা আমরা অন্য সাইডে তখন সেইভাবে পাবো, অন্যদিকে যেভাবে টেস্ট করে সেই তো। ফলে তোমাদের শুধু ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট বার করলে হবে না, তোমাদের এই টেস্ট ডেটাগুলোকে কিন্তু ভ্যালিডেট করাতে হবে, মানে প্রুফ করে দেখাতে হবে যে তুমি যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা বার করেছো তাতে এই টেস্টগুলো করলে এই রেজাল্টই পাওয়া যাবে, সেটাও প্রমাণ করে দিতে হবে। সেটা কি করে করবে আমি তোমাদের এবার বলবো। প্রবলেমটা বুঝেছো তো? নাও আই উইল এক্সপ্লেইন ইট। এনি ডাউট? মাঝে মাঝে একটু হ্যাঁ না কিছু বলো, তোমাদের তো দেখতে পাচ্ছি না মুখটা, আমি বুঝতে পারছি না যে কথাগুলো আটকে যাচ্ছে কিনা। হ্যালো, না বুঝতে স্যার ঠিক পারছো? আছে। আচ্ছা ঠিক আছে, okay. মাঝে মাঝে একটু হ্যাঁ না যা কিছু বলো, তাহলে বুঝতে পারবো না। আচ্ছা নেক্সট। আচ্ছা, এবার এক্সপেরিমেন্ট 2 হিন্ট কি করে, হিন্টটা কি করবে কিভাবে, এই যে একদম দেখবে পরিষ্কার লেখা আছে যে ওপেন সার্কিট টেস্ট লো ভোল্টেজ সাইডে করা, শর্ট সার্কিট টেস্ট হাই ভোল্টেজ, লিখে দিয়েছি। এগুলো না বললেও চলতো তোমার সুবিধার জন্য। তার মানে তোমাদেরকে এবার এই ওপেন সার্কিট টেস্ট থেকে ম্যাগনেটাইজিং রিঅ্যাকটেন্স আর
কোর লস কম্পোনেন্ট অফ রেজিস্ট্যান্সটা বার করতে হবে। যেভাবে বার করে করবে, এটা মেথড বলা নেই, তোমরা জানো, তোমরা ক্লাসে পড়েছো এটা। তেমনি শর্ট সার্কিট টেস্ট থেকেও তোমরা লিকেজ রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্সটা বার করবে। কিন্তু মনে রাখতে হবে শর্ট সার্কিট টেস্টে কিন্তু আমরা হাই ভোল্টেজ সাইডে এই ভ্যালুগুলো বার করি, হাই ভোল্টেজ সাইডে এই ভ্যালুগুলোকে বার করি, আমরা কিন্তু লো ভোল্টেজ সাইডে পাই না। তাহলে তোমরা যে ভ্যালুগুলো পাবে সেগুলো কিন্তু হাই ভোল্টেজ সাইডে পাবে। ঠিক আছে, এবারে পি স্পাইসের ট্রান্সফরমারটা আমি কি করে পাবো? পি স্পাইসের ট্রান্সফরমারের ছবি দেখানো হয়েছে, অ্যামপ্লিটিউডটা এত দেওয়া হয়েছে, এটা ইনপুট দেওয়া হয়েছে, এটা কত? ওই যে দেখবে আমাদের এখানে পরিষ্কার আমি লিখেও দিয়েছি নিচে, এই যে দেওয়া হচ্ছে যে 220 ভোল্টের করেসপন্ডিং ইনপুট হচ্ছে 220 ইন্টু √2, পিক ভ্যালু এটাই, আর 50 হার্টজ আছে। তাহলে এবার ট্রান্সফরমারের মডেলটা কোথায় পাবো? ট্রান্সফরমারটা হচ্ছে এই যে এখানে লেখা আছে দেখো, এই যে এক্স এফআরএম লিনিয়ার, এই যে এইটা দেখো এক্স এফআরএম লিনিয়ার, এইটা আমি কোথায় পাবো? ট্রান্সফরমারের এই অ্যানালগ লাইব্রেরির মধ্যে। আমার কথা শুনতে পাচ্ছ তো এবার? হ্যালো, স্যার হ্যাঁ স্যার শোনো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে চলো। আচ্ছা এবার আমরা যেটা দেখাচ্ছিলাম দেখাই, মিটিং তো এন্ড করে গেছিল, দাঁড়া এটাকে একটু জুম করে নি তাহলে পরিষ্কার হবে। আচ্ছা, না এটা একটু বেশি জুম হয়ে গেছে, পেজ উইডথ করে দিই। ঠিক আছে, তাহলে এই যে আমি এটা দেখিয়েছি যে ট্রান্সফরমারটা এরকম, এইটা এক্স এক্স এফআরএম লিনিয়ার অ্যানালগ লাইব্রেরির মধ্যে খুঁজলেই পেয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এই 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 দুটো তুমি দেখতে পাবে না, L1 আর L2, এটা আমি বলছি, এটা পরিষ্কার লিখে দিয়েছি, তাও তোমাদের একটু বলে দিই সুবিধা হবে। এই যে এখানে পরিষ্কার দেওয়া আছে যে এক্স এফআরএম লিনিয়ার নেবে অ্যানালগ লাইব্রেরির মধ্যে। এবারে তুমি যদি ট্রান্সফরমারটাকে ডাবল ক্লিক করো তাহলে প্রাইমারি আর সেকেন্ডারির মধ্যে তুমি L1 ভ্যালু বলে একটা জিনিস পাবে আর L2 ভ্যালুর মধ্যে একটা পাবে। ওই দুটোকে ডিসপ্লে করে দেবে, ডিসপ্লে রাখলে স্ক্রিনে দেখা যায় না। টু ডিসপ্লে দ্য অ্যাট্রিবিউট L1 ভ্যালু আর L2 ভ্যালু অন দ্য স্ক্রিন, ডাবল ক্লিক অন দ্য পার্ট, যেভাবে বলা আছে করে যাবে, হয়ে যাবে। করে তোমাদের L1 ভ্যালু আর L2 ভ্যালু, মানে ট্রান্সফরমারের L1 ভ্যালু মানে প্রাইমারি ইন্ডাকটেন্স, প্রাইমারি ওয়াইন্ডিং এর ইন্ডাকটেন্স আর সেকেন্ডারি ওয়াইন্ডিং এর ইন্ডাকটেন্স, L1 আর L2 ভ্যালুটা তোমাদের বসাতে হবে। তাহলে এবারে আমরা জানি যে এমন ভাবে ভ্যালুগুলো বসাতে হবে যাতে আমি রিকোয়ার্ড টার্নস রেশিওটা পাই। আমাদের টার্নস রেশিও কি আমাদের প্রবলেমে? খেয়াল করে দেখো, টার্নস রেশিও হচ্ছে 220 ভোল্ট বাই 110, তার মানে টার্নস রেশিও 2। তার মানে এমন ভাবে L1 আর L2 ইন্ডাকটেন্স বসাতে হবে ভ্যালুটা যাতে আমরা টার্নস রেশিও পাই। এখন এইভাবে বসালে টার্নস রেশিও 2 পাবো। তুমি বলবে যে হঠাৎ এরকম কেন বসাতে হবে, তাহলে আমি কি করে বুঝবো 2 পাবো? সেটাও এখানে পরিষ্কার আমি লিখে দিয়েছি কারণটা, তোমরা জানো, ভুলে গেছো হয়তো, তাই এখানে পরিষ্কার লেখা আছে যে যে the attributes L1 value L2 value will now be displayed on the screen. Now change their values, একটা কোনো ডিফল্ট ভ্যালু দেওয়া থাকে to get a particular voltage ratio। আমাদের ভোল্টেজ রেশিও কত? ভোল্টেজ রেশিও 2, মানে 220 বাই 100। বলো। স্যার রাইসার ঢুকতে পারছে না, ওকে একটু অ্যালাউ করবেন? আমি কি করে অ্যালাউ করবো, আমার কাছে তো কোনো কিছু আসেনি। মিটিং কন্ট্রোল, দাঁড়াও দেখি, এক মিনিট, এই সর্ব কি করে ঢুকতে পারছি না কেন? ওই আমি তো কিছু পাচ্ছি না এখানে, আমার কাছে কেউ ওয়েটিং নেই, আমার মনে হচ্ছে নেটের প্রবলেম হচ্ছে। ওকে আরেকবার বলছি, ঠিক আছে? হ্যাঁ বলো। আমি কাউকে ব্লক করিনি, আমার এমন ভাবে সেট করা থাকে আমি ঢোকার আগেই তোমরা ঢুকতে পারবে, সেইভাবে আমার সেট করা থাকে। ঠিক আছে, তাহলে আমি করি। তাহলে দেখো এবার L1 ভ্যালু L2 ভ্যালুটা বসাতে হবে, কিভাবে বসাবো? এই যে এই ইম্পর্টেন্ট কথাটা এখানে লেখা আছে যে, এক মিনিট, inductance is proportional to the square of turns of the particular winding. So a particular voltage ratio, that is a particular turns ratio, is proportional to the square root of the ratio of inductance. তার মানে আমি ভোল্টেজ রেশিও 2 পেতে গেলে V1 by V2 is equal to root over L1 by L2। তাহলে V1 by V2 2, তাহলে 2 equal to root over L1 by L2। তাহলে সেইভাবে L1 আর L2 যে কোনো ভ্যালু দিলেই হবে,
যাতে রেশিওটা √11/L2টা তোমার 2 হয় আর কি। তা সেরকম দেখবে ওরকম ভ্যালু আমি দিয়েছি, দেখে নিও। এটা একটা স্যাম্পল দিয়েছি, তোমরা অন্য কিছু দিতেই পারো, কোনো অসুবিধা নেই। করলে আমার ট্রান্স রেশিও পেয়ে গেলাম ট্রান্সফরমারে। এবার ট্রান্স রেশিওটা পেয়ে গেলাম। এবারে এখানে একটা কথা আছে, একটা যে কোনো একটা রেজিস্ট্যান্স তোমার এর সাথে সিরিজে লাগাতে হবে। যদি না লাগাও ও নিউমেরিক্যাল অ্যানালিসিস করতে পারে না। কেন পারে না আমি এই এক্সপ্লানেশনে এখন যাব না, ও খাজনার চেয়ে বাজনা বেশি হয়ে যাবে, এগুলো এখন দরকার নেই। নিউমেরিক্যাল অ্যানালিসিস সেই জন্য কি করতে হয়, এই নিউমেরিক্যাল অ্যানালিসিসটাকে কনভার্জ করার জন্য, ক্যালকুলেশনটাকে কনভার্জ করার জন্য একটা খুব লো রেজিস্ট্যান্স সবসময় ইন্ডাকটেন্সের সাথে সিরিজে দিতে হয়। সেটা আমি 1 ইউ মানে 1 মাইক্রো ওম দিয়েছি, 1 ন্যানো ওমও দিতে পারো, কিচ্ছু যায় আসে না, কিন্তু একটা কিছু ছোট্ট দিলেও দিতে হবে। এটা হচ্ছে আসল কথা। এদিকে যে কোনো দিকে, আর এখানে তো দিতে হচ্ছে না, কারণ এদিকে আমি একটা লোড রেখেছি, একটা 1K দিয়েছি, আর একটা রিলেটিভলি মানে হাই ভোল্টেজ দিয়ে হাই রেজিস্ট্যান্স দিয়েছি রিলেটিভলি। কিন্তু একটা কিছু দিতে হবে, দিলে তোমার সার্কিটটা রান করবে, নাহলে কিন্তু রান করবে না। আর গ্রাউন্ড আমি নেট অ্যালিয়াস লাগিয়েছি, খেয়াল করে দেখো, আমি এই গ্রাউন্ডের সাথে এটাকে কিন্তু কানেক্ট করতে পারতাম তার দিয়ে, ওয়্যার দিয়ে। আমি না করে এটা করার একটা পদ্ধতি হচ্ছে, গ্রাউন্ডটাকে এনে একটু তার লাগিয়ে তারটাকে আকাশে ছেড়ে দিলাম, ফ্লোট করিয়ে দিলাম, দিয়ে নেট অ্যালিয়াস লাগিয়ে দিলাম। সে নেট অ্যালিয়াস লাগিয়ে যে নেমটা দিলাম সেই নামটা এখানেও দিচ্ছি এখানেও দিচ্ছি, তাহলে এই দুটো শর্টেড হয়ে যায়। তার মানে কি হলো, আমার ওয়্যারিংটা অনেক কম হলো, এটা একটা ফেরুল মার্কিং এর মতো ব্যাপার হলো। যেভাবে ইলেকট্রিশিয়ানরা বাড়িতে ফেরুল মার্কিং দিয়ে কাজ করে, বা ইন্ডাস্ট্রিতে তো ফেরুল মার্কিং লাগেই, যেহেতু ওখানে অনেক ওয়্যারিং থাকে, তারের মার্কিং থাকে। তো তারের মার্কিংটা আমি নেট অ্যালিয়াস দিয়ে করে কানেক্ট করে দিলাম, গ্রাউন্ড কানেক্ট করে দিয়েছি। গ্রাউন্ড না কানেক্ট করলে কিন্তু হবে না, সার্কিট রান করবে না এরা টেরার জন্য। আর এইভাবে করলাম, করে এবার তুমি চেক করে নেবে করার পরে যে তুমি যখন এই ভোল্টেজটা ইনপুট দিয়েছো, আউটপুটে তুমি ওই টার্নস রেশিওর ফ্যাক্টরে মানে ভোল্টেজ রেশিওর ফ্যাক্টরে আউটপুটটা পাচ্ছ কিনা। যদি পাও তাহলে বুঝবে যে তোমার ঠিক হয়েছে। তার মানে এখানে তুমি ইনপুটে যা দিয়েছো আউটপুটে তার হাফ পাওয়া উচিত, 50%। যেহেতু L1 এর ইন্ডাকটেন্স ভ্যালু হায়ার, L2 লোয়ার, ইন দ্য ফ্যাক্টর অফ 2, আউটপুটটা হাফ হবে আর কি। সেটা পাচ্ছ কিনা একবার দেখে নেবে, তাহলে বুঝবে যে ঠিক আছে, নাহলে পরের কাজগুলো হবে না। সেটা কিন্তু নিজেদের দেখার জন্য, আমাদের এখানে কিন্তু এখানে করতে বলা হয়নি, মানে দেখাতে হবে না। এইবার এইটা যখন রেডি হয়ে গেল, এবার ওপেন সার্কিট টেস্ট কি করে করবে সিমুলেশনে। তুমি ওপেন সার্কিট টেস্ট তুমি তো বার করেছো, এবার তুমি এটাকে এলভি সাইডে রেফার করতে হবে ন্যাচারালি। কি করে রেফার করবে? না, হ্যাঁ, এটাকে তোমার ওপেন সার্কিট টেস্ট আর শর্ট সার্কিট টেস্টটা এটাকে তার মানে তোমার এটাকে এইচভি সাইডে রেফার করতে, তুমি ভুল লিখেছি। হ্যাঁ, as the open circuit test is carried out, দেখি এখানে এটা তাড়াতাড়ি করতে গিয়ে দেখি, এই যে open circuit test is carried out on the out at LV side with HV side open and meters are connected at LV side and voltage is applied there. তাহলে মিটারটা হ্যাঁ LV সাইডে আমি কানেক্ট করছি, তার মানে সেইভাবে তোমার ওই রেফার করতে হবে। ঠিক আছে, সেই রেফারটা করবে, এখানে ঠিক দেওয়া হয়েছে। তাহলে এখানে তুমি করলে রেফার করে দিলে, করার পরে যেভাবে করে মোট কথা তোমরা জানো এটা। এবার অ্যাকচুয়াল ভ্যালু দুটো সাইডে কি রাখবে, তোমার আর ইকুইভ্যালেন্ট বাই 2 আর এল ইকুইভ্যালেন্ট বাই 2 বাই 2 করে আমরা দুদিকে ডিস্ট্রিবিউট করে দিই। তাহলে আমার ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি হবে, এরকম দেখতে হবে। এটা হচ্ছে তোমার কোন সাইডে, একটা সাইডে হলো, ঠিক আছে, এটা হচ্ছে তোমার একটা সাইডে হলো, এটা এইচভি সাইডে হলো, এটা তোমার এইচভি সাইডে দেখানো হলো। তোমার L3 আর R5 টা কি, ম্যাগনেটাইজিং রিঅ্যাকট্যান্স আর কোর লস কম্পোনেন্ট অফ রেজিস্ট্যান্স। এগুলো তোমরা আগেই বার করেছো, বা না করলে পরে বার করে নিতে হবে, করে ভ্যালুটা বসাতে হবে, সেই ভ্যালুগুলো তোমাদের বসাতে হবে। এবার সেকেন্ডারিটা ওপেন করা আছে ন্যাচারালি এই টেস্টে আমরা জানি, সেই জন্য। তারপরে তোমরা একটা আউটপুট পাবে, কিন্তু আউটপুট যখন পাবে দেখবে আউটপুট কিন্তু অদ্ভুত আউটপুট পাবে, ঠিকঠাক পাবে না। তবে আরে এটা আউটপুটটা পাবে না কেন, তার কারণ হচ্ছে এর ট্রানজিয়েন্টটা অনেকক্ষণ ধরে থাকে। তুমি পিসপাইসে এই ট্রানজিয়েন্টটাকে তোমার ডিকে করাতে হবে, তার মানে সার্কিটটাকে রান করাতে হবে
18 সেকেন্ড অন্তত, মোটামুটি দেখা যাচ্ছে 18-19 সেকেন্ড অবধি। তুমি যদি 18.9 সেকেন্ড থেকে 19 সেকেন্ড অবধি করো, তাহলে দেখবে তুমি এরকম একটা কার্ভ পাবে। তুমি যদি আরো পরে করো, ধরো তুমি 25 সেকেন্ড থেকে 25.1 সেকেন্ড অবধি করলে, তাহলে এই যেটুকু অসিলেশন পাচ্ছ সেটুকু আর পাবে না। কিন্তু বেশি বেশি দূরেরটা করলে আর একটু সময় বেশি লাগে, এই আর কি। খুব বেশি সময় লাগবে না, ওই আর কি, সামান্য সময় বেশি লাগবে। ফলে তার মানে কি, তোমাকে সার্কিটটা, তোমাকে স্টার্ট সেভিং ডেটা আফটার রয়েছে না, ওইখানে গিয়ে এই ফার্স্ট টাইমটা দিতে হবে, আর ডেটা সেভ আপ টু বলে এই টাইমটা দিতে হবে। তাহলে এইটুকু ডেটাই শুধু সেভ হবে। ফলে তুমি যখন প্রোব উইন্ডোতে দেখবে, খেয়াল করে দেখো, প্রোব উইন্ডোতে কিন্তু আমার 18.9 সেকেন্ড থেকে 19 সেকেন্ডই দেখাচ্ছে। তার আগের ডেটাগুলো কিন্তু সেভ হয়নি, কারণ আমি সেই অপশন সিমুলেশন প্রোফাইলে গিয়ে দেইনি। যদি অসুবিধা হয়, ডোন্ট ওয়ারি, উই উইল সিট এগেইন, আমরা আবার বসবো। আমি জাস্ট একবার করে এখন বলে দিলাম, এমন নয় যে আরেকবার বসবো না, দরকার হলে ডেফিনেটলি বসবো। ঠিক আছে? তারপরে কি, নো লোড কারেন্টটা আমাদের মেজার করবো পাসিং থ্রু R1। আমাদের R1টা কোথায় এখানে সার্কিটে? আমরা R1টা চেক করি, এই যে R1 মানে এখানে যে কারেন্টটা ফ্লো করছে, এই কারেন্টটা আমরা জানি নো লোড কারেন্ট, সেটা আমরা মেজার করব। কি করে মেজার করব? এই যে নো লোড কারেন্টটা, এই যে এইখানে নো লোড কারেন্ট, আমরা স্টেডি স্টেট কারেন্টটা পেয়ে যাবো। কার্সার দিয়েও দেখতে পারি বা অ্যাভারেজ দিতে পারি, অ্যাভারেজ অফ IR1 করলেও আমরা নো লোড কারেন্টটা পাবো। তাহলে এবার এই যে নো লোড কারেন্টটা আমরা যেটা পাবো, মনে রাখতে হবে সেটা যেন আমাদের অ্যামমিটার রিডিং এর সাথে যেন ম্যাচ করে। এই যে হ্যাঁ, অ্যামমিটার রিডিং হচ্ছে কত দেওয়া আছে, টেস্ট রিডিংটা, সেই টেস্ট রিডিং এর সাথে যেন এটা ম্যাচ করে। ঠিক আছে? আবার পাওয়ার কনজাম্পশনটা আমাদের অ্যাভারেজ, যেহেতু অসিলেট করছে, আমাদের অ্যাভারেজ পাওয়ার কনজাম্পশনটা দেখবো, W নেবে। এটা কি করে পাবো? ওই ট্রেস এক্সপ্রেশনটা যে ডান দিকে, বাঁদিকে তো ওই ট্রেস এক্সপ্রেশনটা আছে, আর ডান দিকে যেখানে তোমার ম্যাক্স পাওয়া যায়, মিন পাওয়া যায়, ডিভাইড সাইন পাওয়া যায়, প্লাস মাইনাস, যারা করেছো অলরেডি তারা জানো, দেখেছো, সেখানে AVG বলেও একটা অপশন আছে। তাহলে অ্যাভারেজ পাওয়ার কনজাম্পশনটা পেয়ে যাবে, দেখবে যে এটা 40 ওয়াটই আসবে, দেখাবে। সেই 40 ওয়াটটা পাওয়া উচিত যদি ঠিকঠাক ভাবে করো। 40 ওয়াট কেন? কারণ আমাদের টেস্ট রিডিংটা, এই যে ওয়াট মিটার রিডিং ওপেন সার্কিট টেস্টে 40 ওয়াট ছিল, সেজন্য আমাদের প্রোব উইন্ডোতেও কিন্তু 40 ওয়াটই আমাদের পাওয়ার কথা। না পেরে বুঝবে কোথাও ভুল হয়েছে। এবার আবার ফেজ ওয়েভ ফর্মের ফেজ ডিফারেন্সটা আমরা পাবো, অর্থাৎ বিভিন্ন ওয়েভ ফর্ম, ভোল্টেজ, কারেন্ট, নানা জায়গায় কারেন্ট, ম্যাগনেটাইজিং কারেন্ট, লস কম্পোনেন্ট অফ কারেন্ট, ফেজ ডিফারেন্স গুলো সবই কিন্তু স্টেডি স্টেটে আমরা দেখবো, মনে রাখবে। ওই 18.9 সেকেন্ড করতে পারো, কি আরো পর থেকেও করতে পারো, করে আমরা একদম স্টেডি স্টেটে যাওয়ার পরে যে ফেজ ডিফারেন্স, সেটাকে ডিগ্রিতে কনভার্ট করবো। ওই জিরো ক্রসিং এর টাইম ডিফারেন্স থেকে ফেজ ডিফারেন্সে কনভার্ট করবো, করলে আমরা ডিফারেন্সটা পাবো। ফেজ ডিফারেন্স পেলে এবার আমরা ফেজের ডায়াগ্রাম আঁকতে পারবো, পিক ভ্যালু বাই √2 করলে RMS ভ্যালু, তারপর ফেজের ডায়াগ্রাম আঁকতে পারবো। এই ফেজের ডায়াগ্রাম কিন্তু আঁকতে হবে আন্ডার নো লোড কন্ডিশন। এবার শর্ট সার্কিট টেস্টটা করতে হবে, এটা HV সাইডে করা হয়, LV সাইড শর্টেড, আর মিটারটা HV সাইডে যেটা বলা হয়েছে। তাহলে কেমন করে করা হবে এটাও বলা হয়েছে, তার পদ্ধতিগুলো করলে এবার শর্ট সার্কিট টেস্ট ডেটাটাকে LV সাইডে রেফার করা হয়েছে, আমরা এটাটা ভ্যালু পাবো। হ্যাঁ, সেই LV সাইডে রেফার করলে যে ভ্যালু পাবো, এবার VAMPLটাও LV সাইডে হয়েছে, সেইভাবে আমার টার্নস রেশিও দিয়ে সেভাবে আমাদের মাল্টিপ্লাই করে টোরে সেইভাবে VAMPL কেও মডিফাই করে নিতে হবে, আগের VAMPLটা হবে না। ঠিক আছে? এবার করার পরে এবারে যে কারেন্টটা পাবো, মনে রাখতে হবে এই কারেন্টটা, যে কারেন্ট থ্রু R4, সেটা পাবো আমরা শর্ট সার্কিট কারেন্ট এট দা LV সাইড পাবো। এই R4 এর যে কারেন্টটা হচ্ছে সেটা কিন্তু LV সাইডে কারেন্ট পাবো, কারণ ওটা LV সাইডে রেফার করেছি সব। কিন্তু HV সাইডে কারেন্ট আমরা কি করে পাবো? তাহলে LV সাইডে কারেন্ট পেতে গেলে আমার ট্রান্স রেশিওটাকে হিসেবের মধ্যে রাখতে হবে। দ্য কারেন্ট থ্রু R4 ডিভাইডেড বাই ট্রান্স রেশিও ইজ দ্য শর্ট সার্কিট কারেন্ট এট HV সাইড। না হলে, অর্থাৎ প্রোব উইন্ডোতে যে কারেন্টটা পাবে সেটা কিন্তু টেস্ট ডেটার সাথে ম্যাচ করবে না, তোমাকে ওই প্রপার সাইডে রেফার করে নিতে হবে, ক্যালকুলেশন করে করলে যদি দেখো ম্যাচ করছে, তাহলে বুঝবি যে এটা তোমার ঠিক আছে। এটা করতে করতে দেখবে হবে আর কি, স্টেপ বাই স্টেপ করবে, তাহলেই হয়ে যাবে।
সেই ভ্যালু গুলো তোমাদের সব দেখাতে হবে, এবং এখানে কিন্তু ক্যালকুলেশন প্রসিডিওর গুলো দেখাতে হবে। ডোন্ট ফরগেট টু শো ইউর ক্যালকুলেশন, স্যাম্পল ক্যালকুলেশন। তোমরা ক্যালকুলেশন কিন্তু দেখাতে হবে এখানে। তারপর পাওয়ার কনজাম্পশনটা একইভাবে ভাবে, টোটাল পাওয়ার কনজাম্পশন কি হচ্ছে, পাওয়ার কনজাম্পশন ইন R1 and R4। অর্থাৎ সার্কিটে শর্ট সার্কিট টেস্টে কপার লস হচ্ছে, দুটো রেজিস্ট্যান্সেই যে কপার লস হচ্ছে R1 এবং R4, সেটাই হচ্ছে তোমার কপার লস। এই যে দেখা সার্কিটটা দেখাই, এই যে R1 আর R4 এর যে কপার লস, সেটা হচ্ছে তোমার টোটাল যে লস, সেটা হচ্ছে টোটাল কপার লস। সেটা তোমার 110 ওয়াট হতে হবে, ক্লোজ টু 110 ওয়াট। একটু এদিক ওদিক হতেই পারে, ওটা কি চাই। কেন? কেন আমার এখানে ওয়াট মিটার শর্ট সার্কিট টেস্টে 110 ওয়াট দেওয়া আছে, তার সাথে ম্যাচ করতে হবে। ঠিক আছে, তাহলে এটাকে আমার সেভাবে ম্যাচ করতে হবে। তাহলে এটা আমার হয়ে গেল প্রায়। তাহলে করলে দেখবে এবার আবার ফেজার ডায়াগ্রামটা, কমপ্লিট ফেজার ডায়াগ্রামটা, এবার অন্যান্য কারেন্ট গুলোরও আবার ফেজার ডায়াগ্রামটা বার করতে হবে, ফেজার ডিফারেন্স ফেজ ভ্যালুটা বার করতে হবে। করে আমাদের কমপ্লিট, তোমরা একবারে একটাই ফেজার ডায়াগ্রাম আঁকবে, ক্যালকুলেট করে নেবে, প্রত্যেকটা ফেজারের অ্যাঙ্গেল ট্যাঙ্গেল গুলো বার করবে ক্লিয়ারলি, আর টেবিল ফর্মেও দিতে পারো, কিচ্ছু অসুবিধা নেই, বেটার করে ফেজার ডায়াগ্রামটা বার করবে, আঁকবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার এক্সপেরিমেন্ট 2। আর কিছু বলার আছে এক্সপেরিমেন্ট 2 নিয়ে? মানে স্যার স্কেল ওয়াইজ ড্র করতে হবে ফেজার ডায়াগ্রামটা? না 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 না, স্কেল ওয়াইজ না, এটা হচ্ছে ফ্রি হ্যান্ড ড্রয়িং, পেনেই আঁকবে, পেন্সিলে দরকার নেই। কিন্তু ওই যে পেনে আঁকলেও তুমি যে ওই যে ভেক্টর গুলো আঁকছো, ফেজার গুলো, হ্যাঁ। তার সঙ্গে সঙ্গে ভ্যালু গুলো পাশে দিয়ে দেবে, তাহলেই হয়ে গেল। স্যার অ্যাঙ্গেল গুলো দেখো। আর অ্যাঙ্গেল গুলো দেখিয়ে দেবে, ভ্যালু গুলো দেবে, অ্যাঙ্গেল গুলো দেবে। এটা কিন্তু পরিষ্কার করে আঁকবে, ফ্রি হ্যান্ড ড্রয়িং, ড্রয়িংটা যেন নিট হয়, তাহলেই হবে। আর পেনে আঁকলেই চলবে, পেন্সিল নয়। আর কোনো স্কেলে আঁকার দরকার নেই, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তোমরা জিনিসটা ঠিকঠাক করতে পেরেছো কিনা এটা দেখাটাই আমার উদ্দেশ্য, আর কিছু। ঠিক আছে, তাহলে ঠিক এটা আছে। এক্সপেরিমেন্ট। আর কিছু নো? আচ্ছা চলো স্যার তাহলে ওই আমরা, হ্যাঁ বলো। স্যার এই প্রথম যে পিস বাই সিমুলেশনটা, তাহলে মানে ট্রান্সফরমারের যে সিমুলেশনটা, ওটা তাহলে আমাদের কি কাজে লাগছে, এমনি জাস্ট দেখানোর জন্য? না, আমাদের কি হয় প্র্যাকটিক্যালি, ধরো একটা আননোন ট্রান্সফরমার বাজার থেকে কিনে আনলে, এবার সেই ট্রান্সফরমারটাকে তুমি কোনোটা সার্কিটে কাজে লাগাবে। এবার সেই ট্রান্সফরমার থেকে যখন সেটাকে তুমি কোনোটা সার্কিটে ইনপুট হিসেবে দেবে, লাগাবে সার্কিটের সঙ্গে, তখন সেই সার্কিটের নিজস্ব তো অনেক ভ্যালু ট্যালু কম্পোনেন্ট আছে। এবার ট্রান্সফরমার তো আইডিয়াল নয়, যখন ট্রান্সফরমার তুমি লাগালে, না লাগালে ডাইরেক্ট ইনপুট দিলে তার যা রেসপন্স হতো, ট্রান্সফরমার দিলে তার সঙ্গে তোমার একটু আউটপুট চেঞ্জ করে যায়। কেন চেঞ্জ করে? ট্রান্সফরমারের ভিতরে তার ওয়াইন্ডিং গুলো, রেজিস্ট্যান্স, রিঅ্যাক্টেন্স, এগুলো সব রয়েছে, তার নো লোড কারেন্ট রয়েছে, অর্থাৎ এগুলো আইডিয়াল নয় আর কি। ট্রান্সফরমারের একটা সার্কিট আছে, ইকুইভ্যালেন্ট সার্কিট আছে। তাহলে আমি পুরো সিস্টেমটার পারফরমেন্স তখনই মেজার করতে পারবো যখন ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিটটা বার করতে পারবো, এবং সেটাকে ওই সার্কিটের সঙ্গে কাপল করে, কানেক্ট করে আমি পুরোটাকে অ্যানালাইজ করব, করে দেখবো আমার সার্কিটটা ঠিকঠাক কাজ করছে কিনা। তাহলে সেটার জন্য ট্রান্সফরমারের বিহেভিয়ারটা আমার ভালো করে জানতে হবে। তাহলে একটা ট্রান্সফরমারের বিহেভিয়ার আমরা ভালো করে জানবো কি করে? তখনই যখন আমরা ট্রান্সফরমারটাকে টেস্ট করে তার প্যারামিটার গুলো বার করবো। সেই টেস্টটা হচ্ছে ওপেন সার্কিট টেস্ট আর শর্ট সার্কিট টেস্ট। আমরা যদি ট্রান্সফরমার ওপেন সার্কিট টেস্ট আর শর্ট সার্কিট টেস্ট ঠিকভাবে করতে পারি, তাহলে টেস্ট ডেটা থেকে তার সমস্ত প্যারামিটার ভ্যালুগুলো বার করতে পারবো, তাহলে তার ইকুইভ্যালেন্ট সার্কিট বার করতে পারবো। এবার ইকুইভ্যালেন্ট সার্কিট জানা হয়ে গেলে, সেই ট্রান্সফরমারটাকে যখন অন্য সিস্টেমে লাগাবো, তখন সেই সিস্টেমের বিহেভিয়ারটাকে আমরা অ্যাকিউরেটলি বার করতে পারবো। কেননা ট্রান্সফরমার লাগাবার আগে ওর একরকম বিহেভিয়ার ছিল, লাগাবার পরে আরেক রকম বিহেভিয়ার হলো, ন্যাচারালি, ডিউ টু ইটস ওন প্যারামিটার কম্পোনেন্ট ভ্যালুস। তাহলে সেটাকে, তার মানে সেটা করার জন্য আমাদের ট্রান্সফরমারকে ভালো করে জানতে হবে, কেমন করে ট্রান্সফরমার ভ্যালুকে জানতে হয়, কেমন করে টেস্ট থেকে টেস্ট ডেটা বার করতে হয়, এবং কেমন করে ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতে হয়, কেমন করে তার কমপ্লিট ফেজার ডায়াগ্রাম আঁকতে হয় ট্রান্সফরমারটাকে জানার জন্য। এই পুরোটা তার ডেমনস্ট্রেশন এই এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে করলে দেখবে কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে, নিজেরাও ভবিষ্যতে করতে পারবে প্র্যাকটিক্যালি। সেই জন্য করা হচ্ছে এক্সপেরিমেন্টটা। ঠিক আছে, এনিথিং? এবার আমাদের লাস্ট এক্সপেরিমেন্টটা নিয়ে একটু বলবো, বলে ছেড়ে দেবো। সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট 3। এটা অনেকটা ছোট করে দিচ্ছে এক্সপেরিমেন্ট 3টা।
এই যে প্রবলেম স্টেটমেন্ট, এখানে এক্সপ্লানেশন কথা থাকবে না, যাই হোক বাদ দাও, উপরে এক্সপ্লেন রয়েছে। প্রবলেম স্টেটমেন্টটা হচ্ছে এইটা, তোমাদের অপ্যাম্প দিয়ে একটা সার্কিট সিমুলেট করতে হবে, কিন্তু সব কটা প্রবলেম করতে হবে না, অন্যান্য বার পুরোটাই করানোর চেষ্টা হয়, কিন্তু এবারে তোমাদের জন্য শুধু প্রবলেম নাম্বার যে 1 2 এই যে লেখা আছে 6 and 7 করলেই হবে। প্রবলেমটা আমি অরিজিনাল রেখে দিয়েছি, থাক 1 2 6 7 করলেই হবে। এবার অর্থাৎ তোমাদের একটা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার বানাতে হবে, একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার বানাতে হবে, হ্যাঁ আমি বোধহয় উল্টো করে দিই, যাই হোক একটা ডিফারেন্সিয়েটার বানাতে হবে, একটা ইন্টিগ্রেটর বানাতে হবে অপ অ্যাম্প দিয়ে। তাহলে সেইটা হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট। কোশ্চেনটা যে কিভাবে তোমরা এবার এটা করবে, ঠিক আছে, কিভাবে এটা করবে সেইটার জন্য আমি আরেকটা হিন্ট দিয়ে দিয়েছি। তোমরা কি করবে আমি পরিষ্কার লিখে দিয়েছি, এই যে কটা করবে সেটা হচ্ছে তোমাদের একটা আমরা OP07 বলে একটা অপ অ্যাম্প আইসি আছে। এই আইসিটা কিন্তু চাঁদনি চকে পাওয়া যায়, আমরা আমাদের ল্যাবে এইটা নিয়ে প্র্যাকটিক্যালি প্রচুর কাজ করেছি। এই OP07 আইসি দিয়েই আমরা কাজ করব। এই আইসিটা কিন্তু আমাদের পিসপাইসেও আছে। কোথায় আছে? এই একটা লাইব্রেরি আছে অপ অ্যাম্প বলে, যেমন অ্যানালগ লাইব্রেরি, যেমন সোর্স লাইব্রেরি, তুমি অপ অ্যাম্প বলে একটা লাইব্রেরি পাবে, ওটাকে অ্যাড লাইব্রেরি করে নেবে। ওই অপ অ্যাম্পের মধ্যে তুমি OP07 টাইপ করলেই একটা অপ অ্যাম্প পেয়ে যাবে। সেই অপ অ্যাম্পটা দেখতে এরকম হয়। আমি একটা সার্কিট করে দিয়েছি। এবার ওই অপ অ্যাম্পের এই 4 নম্বর পিনটা হচ্ছে নেগেটিভ বায়াস দিতে হয়, -10 ভোল্ট, -8 ভোল্ট, -12 ভোল্ট, -15 ভোল্ট, যা খুশি। আর 7 নম্বর পিনটা তুমি যদি নেটে দেখো OP07 এর পিন ডায়াগ্রাম দেখলেই বুঝতে পারবে, ডিটেলসে পেয়ে যাবে। এখানে হচ্ছে বায়াসিং সাপ্লাই পাবে প্লাস ভিসিসি। আমি কি করেছি দেখো একটু ভালো করে, সার্কিটটা কি করেছি, অপ অ্যাম্পে একটা 12 ভোল্ট নিয়েছি, এই এখানে নেট অ্যালিয়াস দিয়ে ভিসিসি প্লাস লিখেছি, এই ভিসিসি প্লাসটাকে এখানে আমি লিখে দিয়েছি, তাহলে 12 ভোল্টটা এখানে কানেক্টেড হয়ে গেছে, আর এই গ্রাউন্ডটা তো গ্রাউন্ডে কানেক্টেড। আরেকটা 12 ভোল্ট নিচ্ছি, একই 12 ভোল্ট থেকে কিন্তু দূরে সাপ্লাই দেবে না, তাহলে ওদের মধ্যে একটা ফিডব্যাক হয়, তাতে কিন্তু সার্কিটে কিন্তু প্রবলেম হবে। প্র্যাকটিক্যালিও এটা করা যায় না, সিমুলেশনও করা যায় না। স্পাইসের বিউটি হচ্ছে এই যে ও প্র্যাকটিক্যাল সিচুয়েশনের কাছাকাছি, খুব কাছাকাছি বিহেভ করে, যেটা কিন্তু অন্য সার্কিট সিমুলেশন সফটওয়্যারে কিন্তু তুমি পাবে না। তুমি সিমুলিংকে করো, সিমুলিংকে দেখবে ডায়োডের ফরওয়ার্ড রেজিস্ট্যান্স 0 আর রিভার্স রেজিস্ট্যান্স ইনফিনিটি। তুমি অন্য সার্কিট ডিজাইন টুলে করো, তুমি সেখানেও তাই দেখবে। এখানে কিন্তু ডায়োডের ফরওয়ার্ড রেজিস্ট্যান্স মোটেই 0 নয়। একটা প্র্যাকটিক্যাল ডায়োড নেবে, তার যা ফরওয়ার্ড রেজিস্ট্যান্স তাই পাবে, যা রিভার্স রেজিস্ট্যান্স তাই পাবে, এবং তার যা টেম্পারেচার ক্যারেক্টারিস্টিক্স সেটা তুমি পাবে ওরকম VI কার্ভ টেম্পারেচারের সাথে, IV কার্ভ। ফলে পিসপাইস হচ্ছে ভীষণ একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সফটওয়্যার। ফলে ওখানেও তোমার বায়াসিং সাপ্লাই সবকিছু সেইভাবে দিতে হবে, পিন ডায়াগ্রাম ম্যাচ করবে। আর পিন নাম্বার 2 হচ্ছে ইনভার্টিং ইনপুট, 3 হচ্ছে নন ইনভার্টিং ইনপুট, পিন নাম্বার 6 হচ্ছে তোমার আউটপুট। এবার এইখানে আমি দেখো ইনপুট গুলো দিয়েছি, এখানে একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার কেমন করে করে আমি দেখিয়ে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। ভ্যালুগুলো আমি দেইনি, ভ্যালুগুলো তোমরা নিজেরা দিয়ে করবে। তাহলে ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের গেইন কি? গেইন এ হচ্ছে -R2/R1। তুমি R2 আর R1টা কিলো ওহম রেঞ্জে দেবে, কিলো ওহম রেঞ্জে দেবে, বেটার, একটু বেশি রেঞ্জে দেওয়া ভালো। দিলে আর -R2/R1 হচ্ছে এটা গেইন ইন দা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। তাহলে এবারে তুমি যদি একটা ইনপুট দাও, ধরো 3 ভোল্ট ইনপুট দিলে, এখানে দিয়েছি, তাহলে আউটপুটটা তোমার পাওয়া উচিত -6 ভোল্ট। অ্যাম্পলিটিউড বলছি আমি, অ্যাম্পলিটিউড। এবং আউটপুটটা কি হবে? মাইনাস, মানে ফেজ রিভার্সাল, একটা 180 ডিগ্রি ফেজ শিফট হবে। ইনভার্টিং অ্যাম্পলিফায়ার তো একটা 180 ডিগ্রি ফেজ শিফট হবে। আর সিমুলেশন প্রোফাইল আমি দিয়েছি, দুটো সাইকেল দিয়েছি, 60 মিলিসেকেন্ড থেকে 100 মিলিসেকেন্ড। আর একটা স্টেপ সাইজ আমি কম দিয়েছি, যাতে অনেক বেশি মানে টাইম, মানে ডেটাও ক্যালকুলেট করে, ডেটা পয়েন্ট বেশি হয়। আর সিমুলেশন প্রোফাইল দেখিয়ে দিয়েছি। করার পরে তুমি ওয়েব ফর্মটা দেখে নেবে, দেখবে যে ইনভার্টিং আর নন ইনভার্টিং এ তোমার ফেজ শিফট হচ্ছে। তারপর যেমন যেমন এবার একটা জিনিস খেয়াল করে দেখবে, এখানে বলা আছে ধরো তুমি 3 ভোল্ট দিলে না, তুমি ধরো এখানে 7 ভোল্ট দিলে, ধরো 7 ভোল্ট দিলে, তাহলে আউটপুটে তোমার কি পাওয়ার কথা? -14 ভোল্ট। কিন্তু -14 ভোল্ট পাবে না। কেন পাবে না? আমার বায়াসিং সাপ্লাই কত দেওয়া আছে? +-12 ভোল্ট দেওয়া আছে, +-12 ভোল্ট।
তার মানে আমার আউটপুটটা কিন্তু ওই +-12 ভোল্টেজ স্যাচুরেট করবে, অর্থাৎ তার বেশি তুমি কখনোই পাবে না। ফলে এমন ইনপুট দিতে হবে যাতে আউটপুটের স্যাচুরেশন না হয়, ও থ্রেশহোল্ডের স্যাচুরেশন বা থ্রেশহোল্ডের মধ্যে থাকতে হবে। ফলে এমন আউটপুট হবে যেটা ইনপুটকে গেইন দিয়ে মাল্টিপ্লাই করলে বায়াসিং ভোল্টেজের চেয়ে কম হয়। সেটা আমি এখানে লিখে দিয়েছি, দেখবি। অর্থাৎ আমি যদি আউটপুট ইনপুটটা 4 ভোল্ট দেই আর গেইনটা -2 হয়, তাহলে আউটপুটটা -8 ভোল্ট, 4 × 2 -8 ভোল্ট, এটা চলবে, কোনো অসুবিধা নেই, কারণ আমার বায়াসিং 12 ভোল্ট। কিন্তু আমি যদি ইনপুটটা তোমার 7 ভোল্ট দেই, তাহলে আউটপুটটা হয়ে যাচ্ছে -14 ভোল্ট, মানে ওটা অসিলেট করবে, যেহেতু ইনপুটটা অসিলেট করছে, তাহলে +-14 ভোল্ট হচ্ছে। কিন্তু আমার বায়াসিং সাপ্লাই তো তোমার 12 ভোল্ট, তাহলে ও স্যাচুরেট করবে, দেখবে ও কিন্তু আউটপুটটা ওই 12 ভোল্টের বেশি আর পাবে না। সেই জন্য এমন ইনপুট দেবে যেটা স্যাচুরেশন ভোল্টেজের থেকে আলটিমেটলি কম আউটপুটে দেয়। সেটা আমি লিখে দিয়েছি, এখানে পড়লে দেখতে পাবে। নেক্সট আমাদের কি করতে হবে, নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার বানাতে হবে। নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের কনফিগারেশন তোমরা জানো, আমি আর করিনি। সেইভাবে করে একই রকম ইনপুট দিয়ে স্যাচুরেশন প্রিভেন্ট করে ইনপুট আউটপুট দেখবে, সিমুলেশন প্রোফাইল একই থাকবে। তারপরে অ্যাক্টিভ ডিফারেন্সিয়েটার থাকবে, এটা আরসি ডিফারেন্সিয়েটার, তার একটা স্যাম্পল সার্কিট দেখানো হয়েছে, ভ্যালুগুলো দেওয়া হয়নি। হ্যাঁ, একটা আরসি ডিফারেন্সিয়েটার তুমি দিলে তুমি এবার এটা ইনপুট দিতে হবে। ইনপুটটা টাইম ভ্যারিং দিলে তাহলে দেখবে আউটপুটটা ওই ইনপুটের ডিফারেন্সিয়েশন হচ্ছে কিনা। আমি ভি ইনটা দেবো, ভি ইন কি দেবো, এটা হচ্ছে ভি ইন। আমি এরা ট্রায়াঙ্গুলার ভোল্টেজ দিচ্ছি। ট্রায়াঙ্গুলার ভোল্টেজ কিন্তু তুমি এইখানে পাবে, তুমি ট্রায়াঙ্গুলার ভোল্টেজ পাবে না, তুমি এটা পাবে হচ্ছে, এটার নাম হচ্ছে, আমি এটা বোধহয় এটার নাম পাবে ভিপিডব্লিউএল বলে, এটা এখানে দেওয়া নেই, আমি লিখতে ভুলে গেছি। এই সোর্সটার নাম্বার হচ্ছে ভিপিডব্লিউএল, মানে ভিপিডব্লিউএল, পিস ওয়াইজ লিনিয়ার। এটা তোমরা প্লিজ খাতা লিখে রাখো, আমি লিখতে ভুলে গেছি। এইটা স্যার তুমি কোথায় নোটে পাবে? আছে এটা। ও নোটে আছে, তো তাহলে তো হ্যাঁ মিটে গেল, তাহলে ভিপিডব্লিউএল এটা এখানেও লিখে রাখা উচিত ছিল। ভিপিডব্লিউএলটা দেবো, দিলে তুমি ওখানে ওই পেলে এই কেমন করে আর্গুমেন্ট সেট করে দেখবে, লিখে টিকে দিয়েছি এখানে করে। তুমি পিস ওয়াইজ লিনিয়ার তুমি ইনপুট দেবে, তাহলে দেখবে আউটপুটটা ডিফারেন্সিয়েশন হচ্ছে কিনা। সিমুলেশন প্রোফাইল তুমি দিলে, ধরো 0 থেকে 25 মিলি সেকেন্ড, একটা স্যাম্পল আমি দিলাম সিমুলেশন প্রোফাইল, এরকম তুমি যদি এরকম দাও, তুমি একটা আউটপুট পাবে। এইবার মুশকিল হচ্ছে, দেখো আউটপুটটা এই রেড কালারে দেওয়া রয়েছে, আউটপুটটা কিন্তু ইনপুটের ডিফারেন্সিয়েশন হচ্ছে না, কিরকম অনেক অসিলেশন এসে যাচ্ছে। কেন? কারণ নয়েজ এসে যাচ্ছে সার্কিটে। একটা ডিফারেন্সিয়েশনের সমস্যা হচ্ছে, ডেরিভেটিভ ফাংশন সবসময় নয়েজকে এনহ্যান্স করে। আমি ফুরিয়ার ট্রান্সফর্মে পড়াবার সময় বলেছিলাম কিনা, মনে পড়ছে? ডেরিভেটিভ প্রপার্টি অফ ফুরিয়ার ট্রান্সফর্ম, যদি ভুলে গিয়ে না থাকো, ডিফারেন্সিয়েশন প্রপার্টি অফ ফুরিয়ার ট্রান্সফর্ম, যে ডেরিভেটিভ সবসময় নয়েজকে এনহ্যান্স করে। দেখো যেটা বলেছিলাম তার একদম হাতে কলমে প্রমাণ, প্রচুর আউটপুটে নয়েজ এসে গেছে। তাহলে এই নয়েজকে আমার প্রিভেন্ট, তুমি এরকম একটা আউটপুট পেতে পারো, চান্স আছে। তাহলে এখানে কি করব, আমি ইনপুটে না একটা রেজিস্ট্যান্স দিয়ে দেবো, এখানে দেখানো যায়। তুমি যদি এই এখানে একটা ডেরিভেটিভের ক্যাপাসিটরের আগে একটা এখানে একটা R1 একটা R2 যাই বলে এরকম রেজিস্ট্যান্স দিয়ে দাও, এখানে ও নয়েজকে সাপ্রেস করে দেবে, হাই ফ্রিকোয়েন্সি নয়েজকেও ব্লক করে দেবে আউটপুটে। এবার এখানে বলা আছে, the noise rejection at low frequency can be improved by adding a resistor R1 হোক R2 হোক, যাই হোক এটা দিয়ে দিতে পারো। The improvement is around in the ratio of R1/R2. এখানে R1 R2 হয়তো আমি নোমেনক্লেচারের সিম্বল গুলো উল্টো পাল্টা লিখতে পারি, একটু দেখে নিও। এই যে দেখো আমি এটা R2 লাগিয়ে দিয়েছি, দেখিয়ে দিয়েছি। এটাও কিলো ওহম রেঞ্জে রেখে দিও, কম ভ্যালু করে, দেখবে যে কোন ভ্যালুতে তোমার নয়েজটা পাচ্ছ না, তাহলে তোমার আউটপুটটা এরকম একটা পাবে। দেখো ডেরিভেটিভ পেয়েছে, দেখো আউটপুট ইজ দ্য ডেরিভেটিভ অফ ইনপুট, আর কোনো নয়েজ নেই। এটা আমি তোমাদের বলে দিয়েছি একটাই কারণে, যা তোমরা হয়তো দেখবে ঠিক মতো এলো না, সেই জন্য আমি তোমাদের এটা গাইড করে দিলাম। তাহলে ডিফারেন্সিয়েশন হবে। তারপরে এবারে আর লাস্ট যেটা করার আছে সেটা হচ্ছে একটা অ্যাক্টিভ ইন্টিগ্রেটর। এবার হচ্ছে একটা অ্যাক্টিভ ইন্টিগ্রেটর, এই একই ট্রায়াঙ্গুলার ইনপুট দেবে, যদি একই ট্রায়াঙ্গুলার ইনপুট দাও আউটপুটটা ইন্টিগ্রেটর হবে, দেখবে স্যাচুরেট করে যায়। ইন্টিগ্রেট করা মানে কি, ফাইন্ডিং এরিয়া আন্ডার দ্য কার্ভ,
তাহলে ইট ইজ দ্য রানিং ইন্টিগ্রাল, মনে রাখবে দিস ইজ দ্য রানিং ইন্টিগ্রাল, এটা কিন্তু ডেফিনিট ইন্টিগ্রাল নয়। তাহলে সবসময় প্রিভিয়াস ইনপুটের এরিয়া গুলো ডায়নামিক্যালি ক্যালকুলেট করবে করে আউটপুটটা যেই 12 ভোল্ট এক্সিড করে যাবে +12 বা -12 অমনি স্যাচুরেশন হবে। এখানে -12 এক্সিড করেছে, এটা স্যাচুরেশন হয়ে যাবে। দেখো -12 তে স্যাচুরেশন হয়ে গেছে। তা স্যাচুরেশন হলে হোক, এখানে আমরা কিছু করতে বলিনি তার জন্য, স্যাচুরেশন থাক, এটা দেখে বুঝবো যে আমরা স্যাচুরেশন হচ্ছে। ঠিক আছে, তাহলে এই কটা করলেই আমাদের হবে, আর বাকিগুলো করার দরকার নেই। আচ্ছা, তোমাদের হ্যাঁ কোনো স্যার, বলো। তাহলে হ্যাঁ স্যার, তাহলে এখানে মানে আলটিমেটলি কি করতে হচ্ছে, মানে সার্কিট গুলো তো এখানে দেখানোই আছে, মানে এখানে কি না জাস্ট না, ভ্যালু গুলোকে সার্কিট দেখানো আছে, ভ্যালুগুলো তোমার ক্যালকুলেট করে বসাতে হবে। দেখো আমাদের হাতে তো আর টাইম নেই, যদি টাইম থাকতো আমরা স্টেপ বাই স্টেপ একটু একটু করে যেতাম। অল্প সময়ের মধ্যে তোমাদের কাজ করতে হবে, 8 জুলাইয়ের মধ্যে, টাইমটা খুবই শর্ট, সেই জন্য আমি খানিকটা গাইড করেছি। কিন্তু আমি নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারটা করিনি, আর ইন্টিগ্রেটর অংশ ভ্যালু ট্যালুগুলো দেইনি, তো ঠিকঠাক বসে বসে করতে হবে। মানে স্যার ক্যাপাসিটরের ওখানে ভ্যালু আমরা বেটার জাস্ট হচ্ছে অ্যাকুরেট ভ্যালু গুলো, হ্যাঁ ভ্যালুগুলো দিতে হবে। ক্যাপাসিটরের ভ্যালু বেস্ট হচ্ছে মাইক্রোফ্যারাড রেঞ্জে দেবে, আচ্ছা যেমন ধরো 0.1 মাইক্রোফ্যারাড, পয়েন্ট এরকম আর কি। আর রেজিস্ট্যান্স গুলো কিলো ওহমে দেবে, তাহলে তুমি তাড়াতাড়ি আউটপুট ঠিকঠাক পাবে। এগুলো কিন্তু ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ভ্যালু আর কি, চাঁদনি চকে গেলে এই ভ্যালুগুলো সহজেই তুমি পাবে। সেগুলো তো এখন তুমি তাহলে স্যার এখানে কি কোনো সার্কিট তো তাহলে ড্র করার দরকার নেই, মানে এখানে তো সার্কিট গুলো সব না না, দেওয়াই সার্কিট আছে। ব্লক করতে হবে, দেওয়া আছে, ভ্যালু তো দেওয়া নেই, তোমাকে ভ্যালু সহ দিতে হবে। আচ্ছা, ভ্যালু সহ তাকে দিয়ে হাতে এঁকে হোক বা ছবি এঁকে হোক। আর সিমুলেশন প্রোফাইল যখন যা দেবে, সিমুলেশন প্রোফাইলে স্ক্রিনশট বা কিছু দেওয়ার দরকার নেই, কিন্তু সিমুলেশন প্রোফাইলে ভ্যালুগুলো কি দিয়েছো সেটা কিন্তু তোমরা দেবে, টেবিল করে দিলে ভালো, না দিলে এমনি এমনি মেনশন করে দেবে। প্রত্যেকটা প্রবলেম, এক্সপেরিমেন্ট 1 2 3, প্রত্যেকটা এক্সপেরিমেন্টে কিন্তু সিমুলেশন প্রোফাইলের ভ্যালুগুলো দিতে হবে, নাহলে তো আমরা বুঝতে পারবো না তুমি কিভাবে সিমুলেট করেছো, কোন কোন ভ্যালু দিয়ে। ঠিক আছে, টেবিল করেও দিতে পারো, এমনিও দিতে পারো, টেবিল করে দিলে দেখতে ভালো লাগে। এখানেও যে আমি তোমাদের সিমুলেশন প্রোফাইল গুলো দিয়েছি, এই যে দেখো, এই যে সিমুলেশন প্রোফাইল, এখানে তোমার তো ছবি এঁকে দেওয়ার দরকার নেই, তোমাকে তাহলে লিখতে হবে কি, টেবিল করে দিতে পারো, স্টার্ট সেভিং ডেটা আফটার, টেবিলের ভ্যালু হবে 60 মিলিসেকেন্ড, রান টু টাইম 100 ন্যানোসেকেন্ড। কিন্তু এইটা দেওয়ার দরকার নেই যে স্কিপ দ্য ইনিশিয়াল ট্রানজিয়েন্ট বাস ব্যান্ড ক্যালকুলেশন, মানে টিক দিয়েছে, ওটা লেখার দরকার নেই, ওটা তো সবসময় করতেই হয়। স্যার এনি স্যার ছবি তুলে ভ্যালুগুলো মেনশন, মানে পিডিএফ এ হ্যাঁ আটকে দিলে তো হবে। ছবি তুলে দিতে পারো, হ্যাঁ ছবি তুলে দিতে পারো, কিচ্ছু অসুবিধা নেই। যদি মনে করো ছবি তুলে দেবে না, তাহলে তোমরা ওই হাতে ওই লিখে, হয় এমনি লিখে দেবে অথবা টেবিল করে দেবে। আর মনে রাখতে হবে যে রিপোর্টটা যেন খুব সুপাঠ্য হয়, ভালো বাংলায়, হ্যাঁ, ইজিলি রিডেবল হয়, মানে ছবিগুলো যেন পরপর আসে, সমস্ত ছবি, সে হাতে আঁকা ছবি হোক বা ছবি তুলে দেওয়া, যেটা যেখানে ছবি থাকার কথা সেটা সেখানে পরপর থাকবে, মানে লোকে যেন একটা বইয়ের মতো পড়ে। ওই টেবিলগুলো লাস্টে দিলে, ছবিগুলো লাস্টে দিলে, সি রেফারেন্স বলে লিখে ছেড়ে দিলে ওটা করা যাবে না, ওই উল্টে পাল্টে ওরকম দেখা যাবে না, একদম পরপর জিনিসগুলো আসবে সিস্টেমেটিক্যালি এবং লজিক্যালি। অর্থাৎ আগে যা পড়া আমি পড়ে ফেলেছি সেটাকে আর পরে জাম্প করে দেখতে হবে না, পরের জিনিস আগে, আগের জিনিস পরে, এরকম হবে না। বোঝা গেছে? এইভাবে করতে হবে, একটু লেগে পড়লে এটা এমন কিছু কঠিন ব্যাপার না, সোজা হয়ে যাবে। আর কিছু না? স্যার মানে তিনটে এক্সপেরিমেন্ট মানে আলাদা আলাদা পিডিএফ ফাইলে যে পাঠাবো, তো তিনটের নাম না তো না, একই আলাদা হবে। পিডিএফ এ পাঠাবে না, সেম পিডিএফ এ পাঠাতে হবে সব। সে তিনটে একটা পিডিএফ এ পাঠাবো তাহলে? হ্যাঁ তাই তো বলছি, পরিষ্কার করে আমি লিখে দিয়েছি, মেলের বডিতেও তো লেখা আছে আজকে। তিনটে এক্সপেরিমেন্টের প্রবলেম, এক্সপেরিমেন্ট 1 প্রবলেম, তারপর তার সলিউশন, এক্সপেরিমেন্ট 2 প্রবলেম, তারপর তার মানে কমপ্লিটেড অ্যাসাইনমেন্ট, 3 প্রবলেম, কমপ্লিট অ্যাসাইনমেন্ট, এই পুরোটা সিরিয়ালি হবে এবং একটা ফাইলে হবে। তার মানে তুমি কি করবে, তার মানে সোজা কথা, সবগুলো সিস্টেমেটিক্যালি আগে ছবি তুলে নেবে, যেগুলো লেখা ছবি সব অ্যারেঞ্জ করে নেবে, পেজ নাম্বার 1 2 3 করে আগে তোমাকে অ্যারেঞ্জ করে নেবে, করে ছবিগুলো পরপর করে লাস্টে পিডিএফ করে নেবে।
এটা কিন্তু গুছিয়ে করতে হবে, আমি কিন্তু এলোমেলো রিপোর্ট হলে নম্বর কাটবো, একদম পরিষ্কার বলছি নম্বর কাটবো, ইজিলি রিডেবল। এইটুকু সফটওয়্যারের স্কিল যদি নাই থাকে তাহলে আর ইঞ্জিনিয়ারিং পড়ছো কেন? এইটুকু সফটওয়্যারের স্কিল থাকতেই হবে, এটা কিন্তু মাস্ট। এবং একটা ফাইলে 3টে পিডিএফ যদি আমি দেখি, আমি সামারিলি রিজেক্ট করে দেবো দুখানা, আমি শুধু একটা দেখবো, কোনটা দেখবো আমি গ্যারান্টি দিতে পারছি না। বোঝা গেছে? এবার ভেবে নেবে কিভাবে কাজটা করবে। আর কিছু যদি কোনো সমস্যা হয় বলবে, আমরা আরেকদিন বসবো, প্রেফারেবলি ইন দিস উইক, কারণ আমাদের তোমাদের 8 জুলাই হচ্ছে লাস্ট ডেট সব সাবমিট করার। আর কেউ কোনো সাবমিট করোনি তো কিছু এখনো? করো না, করলে আমি সেটা ডিলিট করে দেবো, দেখবো না। ঠিক আছে, তাহলে আমি রাখলাম। আর কিছু বলার নেই তো? এনি কোশ্চেন? স্যার এখানে মানে স্যার ফার্স্ট বলো। এক্সপেরিমেন্টটায়, হ্যাঁ স্যার ফার্স্ট এক্সপেরিমেন্টটায় মানে রান 4 এর যে টেবিলটা আছে ওখানে স্যার মানে ওই এক্সপেরিমেন্ট 1, আচ্ছা দাঁড়াও, রান 4, হ্যাঁ রান 4 এ একটা টেবিল আছে না? কোথায় হ্যাঁ, টেবিল? হ্যাঁ টেবিল আছে। হ্যাঁ স্যার এখানে মানে স্যার থিওরিটিক্যাল যে মানে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সির যে থিওরিটিক্যাল ভ্যালুটা মানে স্যার এটা কি মানে নর্মাল যেটা রেজোনেটিং ফ্রিকোয়েন্সিতে যেটা ক্যালকুলেট করি মানে ফ্রিকোয়েন্সি ফর্মুলা ওটাই হবে তো? মানে ওটা দিলে তো স্যার সেটা তুমি সবকিছু দেখে নাও, সেমই আসে। সেটা সার্চ করো, তুমি দেখে নাও, আগে করো না, দেখি তোমার কি দাঁড়ায়। সেটা দেখে নাও, এটা কিন্তু সেরকম মনে রাখতে হবে যে ড্যাম্পিং এর সাথে কিন্তু রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে, এটা ওই ওমেগা এনটা নয় আর কি। আচ্ছা ঠিক আছে, করো তো, আগে শুরু করো, তারপর দেখা যাবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে তাহলে স্যার। আজকের মতো। আর কিছু জিজ্ঞাসা আছে বলো? শেয়ার, আমি স্ক্রিন শেয়ারিং বন্ধ করে দিচ্ছি। ওকে, স্টপ।